তোর কি মনে হয় তুই আমাকে সেরে গেলে আর তোর মতো মেয়ে ছুটবে না? দ্রুত দাঁতে দাঁত খিচিয়ে আঙুল নেড়ে বলল কথাটা। তাহমি মুচকি হেসে রুদ্রর আঙুল চেপে ধরে ভ্রু উঁচিয়ে বলে, না, জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশ সম বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহমি ওর পেটে কনুই দিয়ে একটা জোরে সরে গুঁতো মারল। কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাতে বাটি ধরিয়ে দিব। রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরো রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে শীতে করে দেব। ঘাড় তেরা টক্স মেয়ে একটা। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতেই যাবে এমন সময় শোনায় না পেছন থেকে ডাকলো। তাহমির দিকে দৃষ্টিপাত করে রুদ্র সুনায়নার সামনে দাঁড়ালো। সুনায়না চমকালো রুদ্রর এমন আচরণে। তাহমি হেলে ধুলে এগিয়ে আসছে ওদের দিকে। কি হয়েছে রুদ্র? এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? শোনায় না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়ে কল দিচ্ছি। রুদ্র কথা শেষ হওয়ার আগেই তাহমি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনায়নার চুল ধরে পিঠে ধুমধাম ঘুষি মারতে শুরু করেছে। রুদ্র টাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র। সুনায়না তা কিচ্ছু বুঝতে পারছে না। সুনায়না রুদ্রর বড় ভাইয়ের শালিকা, আপাতত রুদ্রদের বাসায় বেড়াতে এসেছে। রুদ্র, এই মেয়েকে, এই মেয়ে, তুমি আমাকে অসভ্যের মতো মারছো কেন? সুনায়না তাহমির সাথে ঠিক পেরে উঠছে না। সুনায়না থেকে তুলনামূলক তাহমি রোগা পাতলা গড়নের। সুনায়নার এরই মধ্যে নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে এসে তাহমিকে ধরে ঠেলে সরিয়ে ফেলল। ফলশ্রুতিতে তাহমির রাস্তায় বসে পড়েছে। রুদ্র সুনায়নাকে সেফ করার জন্য এক হাত কাঁধে হাত রেখে তাহমির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক হয়েছে তাহমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এত টক্সিক মানুষ কিভাবে হয় আল্লাহ। যাই হোক, আমি সুনয়নাকে বিয়ে করব, আমাদের দুই পরিবারের ইচ্ছা এটা। এমনিতেও তোর মতো মাথা খারাপ টক্সিক মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না। রুদ্রর কথাগুলো রাস্তায় বসে থেকেই শুনল তাহমি। ইচ্ছে করে বসে আছে। সুনায়নার দিকে একবার তাকালো তাহমি, পরক্ষণে উঠে দাঁড়িয়ে হেসে বলল, কংগ্রাচুলেশনস শোনাও না, এই আনরোম্যান্টিক বলদ মার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তহমি, রুদ্র একটু ধমকে বলল। সুনয়না দুজনের কথার মধ্যে ফেঁসে গেছে। বিয়ের কথা তো মাত্র শুনলো, পারিবারিকভাবে কখন ঠিক হলো? তাহমি রুদ্র ধমকে একটু ভয় ডর পাওয়ার মেয়ে না। ঠোঁটের কোণের হাসি রেখা বজায় রেখে ধীর পায়ে এগিয়ে গেল সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢোক খুলে রুদ্রের দিকে চোখাচোখি করলো একবার। রুদ্র শক্ত করে ধরে আছে সুনয়নাকে। একটা গোপন কথা বলি শুনো, রুদ্রর বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক, বাই। তাহমি সুনয়নার কানের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়নার তো বিষম খেলো ওর কথা শুনে। কি বললো? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বললো, মনে মনে ভাবলো কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এই মেয়ের বিশ্বাস নেই, আবার যদি এসে ঝামেলা করে। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহমি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহমি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি আহ্লাদি বলা যেতে পারে। প্রধান শহরের পাশের এক উপজেলার খান পরিবারের বসবাস। এই যুগে এসেও তাহমির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে। তারিকুল খান ও ফাহিম খান দুই ভাই। বড় ভাই তারুকুলের দুটি সন্তান, ছেলে বড় সোহান খান আর মেয়ে ছোট ফাইজা খান। ফাহিম খানের একটি মাত্র সন্তান তাহমি খান। সহন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। ফাইজা আবার এইচএসসি পরীক্ষার্থী। আহমি, আহমি, কি হয়েছে রে? দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, তবুও তুই ঘরে দরজা আটকে বসে আছিস? জাহানারা খানের কোনো কথাই তাহমির কর্ণকুহরে পৌঁছাচ্ছে না এখন। কানে হেডফোন গুঁজে সেই বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা, কিন্তু আরো কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা। ফাহিম খানও বাসায় নেই এখন, কিভাবে দরজা খুলবে? তাহমিদের তিনতলা বাড়ি,
দোতলায় থাকে ওরা, আর তিনতলায় সোহানরা। নিচতলায় কেউ থাকে না। জাহানারা খান কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সোহানের নাম্বারে কল লাগালেন। হ্যালো ছোট মা। সহন, তুই বাসায় ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সোহান কিছু একটা আঁচ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি শার্ট পরে নিল। হ্যাঁ, কিছু হয়েছে? আমি আসবো? হ্যাঁ, তাহমি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে, কোনো সারা শব্দ নেই। দেখো, তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। সোহান আর তাহমির সম্পর্ক খুব একটা ভালো না। অবশ্য তাতে তাহমির অবদান বেশি। সবসময় সোহানকে জ্বালাতন করতে না পারলেও শান্তি লাগে না। এই তাহমির জন্যই তো গত বছর সোহানের রিলেশনশিপটা ভেঙে গেল। উফ বাবা, তুই একবার আয়। আমি দরজার বাইরে আছি, দরজা খুলে দাও। জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। সোহান ঘরে ঢুকেই সৌজা তাহমির ঘরের দিকে এগোলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থাকে সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সোহানের একদিন। তাহমি, এই তাহমি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো? তাহমির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সোহানের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথাই শোনো না, বিয়ে দিয়ে দিবে তাও বিয়ে করবে না, আর ঠিকমতো লেখাপড়াও না। সোহান কয়েকবার ডাকাডাকির পর শেষমেশ দরজা ভেঙে ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো। তবু এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখে সোহানের মেজাজ বিগড়ে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগোলো সোহান, আর গিয়ে চুলগুলো ধরে নিল একটা। ঘুমের ঘরে এমন চুলে ব্যথা অনুভব করায় ব্যথায় জাতীয় শব্দ করে উঠল তাহমি। ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতে দেখলো সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার বসে আছে, তাও আবার ওর চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি আগেভাগে ঘর থেকে বেরিয়ে গেছেন। মেয়েটা যে কেন এমন করে। এই উজবুক, তুই আমার চুল টেনে ধরে আছিস কেন? ছাড় বলছি। সোহানের নাকে একটা টোকা দিয়ে বিরক্ত নিয়ে বলল তাহমি। সোহান ছাড়লো না, উল্টো আরেকটু জোরে ধরে বলল, তুই ঘুমাস আর আমাকে তিনতলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন? মরার আগে বইলা মরতে পারিস না? শয়তানের খালাম্মা তুই। তাহমি নিজের চুল ছাড়াতে সোহানের নাকে একটা ঘুষি মারতে সোহান টাল মাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহমি চুলগুলো ছেড়ে দেয়। তাহমি, বড় ভাই হই আমি তোর, এভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম। কচুর বড় তুই, সর এখন এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করছে। আলহামদুলিল্লাহ, ইস কি যে শান্তি, আল্লাহ মসজিদে মিলাদ দিব কালি। সোহান বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। তাহমি ছলছল নয়নে বসা অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি, তা না করে মিলাদ? তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা সহনের বাচ্চা। এদিকে সোহান তাহমিকে ধরে শোয়া থেকে উঠে বসাতে চাইলে তাহমি সোহানের হাতে একটা ছোটখাটো কামড় বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে গেল সোহান, তবুও ছাড়লো না, যেন ওকে বসাতে না পারলে জীবন বৃথা যাবে সোহানের। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? তুই ছাড়, আমি শুয়ে থাকবো। বসে থাকলে ঠিক মতো বিরহ ফিল করতে পারি না। সোহান হাসবে নাকি রাগ দেখাবে সে বিষয়ে সন্দেহান। তাহমিকে জোর করে বসাতে চাইলে নিজেই পড়লো ওর গায়ের উপর। আসছে আমাকে টেনে তুলতে, গায়ে নেই জোর। তাই না, দেখবি জোর আছে কি না। সোহান এই কথা বলে তাহমিকে এক প্রকার কোলে তুলে নিলে বসালো। আম্মু, আম্মু, এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছো? অসভ্য একটা, আমাকে কোলে তুলে বসালো। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহমি। সোহান কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করছে একটা, সব সময় অসম্মান করে। থাক তুই তোর সাইয়ার শোকে পাগল হয়ে। সোহান কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আবারও ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করলো। मुझको इरादे दे, कसमें दे, वादे दे, मेरी दुआओं के इशारों को सहारा दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम के परमाने दे, अपने करम की कर अदाए कर दे, इधर भी तू निगाहे, सुन रहा है ना तू रो रहा हूँ मैं, सुन रहा है ना तू क्यों रो रहा हूँ मैं। হ্যাঁ, তুই কাঁদতে থাক আর রুদ্র না শুনুক। আচমকা ফের সোহানের কথায় টনক নড়ে উঠলো তাহমির। গান তো হেডফোনে বাজছে, তাহলে বদলোকটা শুনলো কিভাবে? বিষয়টা খতিয়ে দেখার জন্য শোয়া থেকে উঠে বসলো।
সোহান ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানার একপাশে বসেছে। কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহমি বুঝতে পারলো ফোনের সাথে হেডফোনটা কানেক্টই হয়নি। এটা কোনো কথা? তুই আবার আসলি কেন ভাইয়া? তোরে গিলাইতে আসছি, আমার ঠেকা পড়ছে তো সেজন্য, বুঝছস? তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে কোচা মেরে বলল সোহান। এর মধ্যে তাহমির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছেন। শাহন, এরকম বলিস না মেয়েটাকে। তো কিভাবে বলবো বলো? তোমার মেয়ে কয়দিন পর পর এমন প্রেম টেম করে ডিপ্রেশনে পড়ে, আর টেনে টনে কাকে তুলতে হয়? এই আমি মার্কা বলদকে। ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোট মা? ছোট আব্বু আসুক আজ। জাহানারা খান চুপ করে আছেন। কি বা বলবেন? এই ছেলেটাকে কম তো জ্বালায়নি তাহমি। সোহান ভাতের লোকমা তুলে তাহমিকে খাইয়ে দিচ্ছে। তাহমিও ভদ্র মেয়ের মতো চুপচাপ খাচ্ছে শুধু। আপাতত সোহানের রাগের মাত্রা দ্বিগুণ করতে চাচ্ছে না ও। তাহমির এ নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকার বোধ আঁকলে রাখা, সোকল পাগলামি করা। ছেলেগুলো প্রথম প্রথম সবকিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায়। যেমনটা এখন রুদ্র তাহমির উপর অতিষ্ঠ। রুদ্রর কত মেয়ে বান্ধবী যে তাহমির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই। এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র। এসব নিয়ে আরো দুবার ব্রেকআপ হলেও তাহমি শুধরে যাওয়ার মেয়ে না। জাহানারা খান মেয়ের এসব কাজকর্ম মোটেও পছন্দ করেন না। কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি। লেখাপড়ার দিকে তাহমি অমনোযোগী বলে এইচএসসি পরীক্ষার পর থেকেই বিয়ের কথা বলা হচ্ছে ওকে। কিন্তু সে নাছোড়বান্দা। 2 বছর প্রেম করে তারপর বিয়ে করবে, কিন্তু সে ঘুরে বালি। 2 মাসও কারোর সাথে সম্পর্কে থাকা কষ্টকর ওর জন্য। পরন্ত বিকেল, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। বাড়ির পেছনে নিরিবিলি রাস্তায় পাশাপাশি হাঁটছে ফাইজা ও তাহমি। ওরা 2 বোন প্রতিদিন বিকেলে এখানে আসে। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা করা। সেখানে এসে বসলো দুজন। তাহমির পরনে পার্পল কালারের ওয়ান পিস আর জিন্সের প্যান্ট পরা, চুলগুলো মেসি বান করা, চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনীর ছাপ নেই। ফাইজার বেলায় আবার ব্যাপারটা একেবারে উল্টো। ফাইজা সবসময় মেকআপ করে থাকে, সুন্দর ড্রেস আপ অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসেও, যাকে বলে একেবারে টিপটপ হয়ে থাকা। আপু দেখো, সামনে চায়ের দোকানে আছে অনেক লোকজন। ফাইজা আঙুল উঠিয়ে ইশারা দেখিয়ে বলল। তাহমি এক নজরে দেখে নিল পুরো দোকানের হালচাল। আসলে আজ অন্যান্য দিনের থেকে লোক সমাগম বেশি। থাক, সমস্যা কি? আজকে চা খেতেও ইচ্ছে করছে না, হাতের মধ্যে নিষ্পিস করে রে। ওমা কেন? বিস্ময় নিয়ে শুধালো ফাইজা। তাহমি ফিচার হাসলো, নড়েচড়ে বসে বলল। রুদ্র আর সুনয়নাকে মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো। ঠিক করে হেসে দিল ফাইজা। আল্লাহ জানে তুমি কার ঘরের বউ হয়ে যাবে। সেই ছেলে জীবন একেবারে তেজপাতা হবে, সেই বিষয়ে আমি শিওর। ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল তাহমি। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখলো রুদ্রর নাম্বার। অবাক হলো না তাহমি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল রুদ্র। কি বলে সেই অপেক্ষায়। এই, তুই সেদিন কানে কানে কি বলছিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম, তুই ঠিকঠাক মতো স্যাটিসফাইড করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে চমকালো ধমকালো রুদ্র। কি বলছে এসব? এই তাহমি, কি বলতেছিস ভাই? বলছি, তুই বেডে ভালো পারফরমেন্স করতে পারিস না। মেয়ে কিন্তু যথেষ্ট সেক্সি, নইলে পারিস না শুনলেই বিয়েটা না করে দিল। ফাইজা কানে আঙুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। কি সব নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা! ছি! তাহমি, অসভ্য বেয়াদব মেয়েটা, তুই কি জানিস আমি পারি কি না? ধরতে গেলে পিছলে যেতিস, এখন আবার এসব অভিযোগ। সেসব আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করেছিস, রুমডেট যে করিসনি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না থুকু সুনয়নার কাছে? তুই আসলে সাইকো আর প্রচণ্ড নির্লজ্জ একটা মেয়ে। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনই ফ্লোরে ছড়ে ফেলল। এদিকে তাহমিকে ফোন রাখতে দেখে কান থেকে আঙুল সরালো ফাইজা। তাহমি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত গান ধরল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপু এসব কি করলে তুমি? তোমার কি একটুও লজ্জা নেই? ফাইজা মুখ গোমরা করে বলল। তাহমি বসা থেকে উঠে দাঁড়ালো। আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জা 16 আনা। এক বংশের 3 ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন না?
সেজন্য তোদেরকে দিছে, আমাকে দেয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফাইজা চুপ করে রইল, হতাশ, খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে। এদিকে ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11টা ছুঁই ছুঁই। স্কুলে টিচার্স, লাইব্রেরিতে বসে বসে ফোন টিপছে শাহান। পরনে সাদা রঙের শার্ট আর জিন্সের প্যান্ট, চুলগুলো বেশ ফ্রিজিওর, ক্লাসিক কাট দেয়া। 11টা 20 থেকে ক্লাস সোহানের। এখন অফ পিরিয়ড চলছে। লাইব্রেরির বাইরে স্কুলের বারান্দায় 2ম শ্রেণী পড়ুয়া কিশোরী দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না, একটু হাঁটছে আবার দাঁড়াচ্ছে। দুজনেই ভীষণ অস্থির হয়ে আছে। কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে দেনমনা চলছে। আহা, চলো না আগে গিয়ে বলে তো দেখি স্যার রাজি হন কিনা। শায়লা একটু জোর দিয়ে বলল কথাটা। আতিকা সাহস পাচ্ছে না। যথেষ্ট সুন্দরী আতিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে মেয়েটা ভীষণ ভীত, সামান্য বিড়াল দেখলেও ভয়ে লাফিয়ে ওঠে। শায়লা আবার অন্যরকম। শ্যামবতী শায়লা ভীষণ চঞ্চল, কথায় খই ফুটে ওর মুখে। না রে শাইলা, আম্মু নিজেই কল দিয়ে কথা বলবে স্যারের সাথে। আতিকার কথা শায়লা প্রত্যুত্তরে কিছু বলতেই যাবে তার আগে সোহান দুজনকে ডাক দেয়। শাইলা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্লাস রেখে এখানে কি? স্যারের ডাকে আটকে উঠল আতিকা। শায়লা আতিকার হাত ধরে লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, স্যার একটু আসি, জরুরি কথা ছিল। জরুরি কথা? সোহান একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকা চুপ করে রইল। শায়লা বলল যা বলার। শায়লার বলা কথা সারমর্ম হলো ওরা দুজন এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সোহানের কাছে প্রাইভেট পড়বে। মূলত সোহান বায়োলজি টিচার হলেও ইংলিশ সাবজেক্টও প্রাইভেট পড়ায়। দুটো ব্যাচ আছে, একটা ছুটির পর পড়ে আরেকটা সন্ধ্যায়। তবে বাসায় কাউকে পড়তে আসতে বলে না, শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ায়। সোহানের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করা স্টুডেন্ট পড়ানোর মতো সময় নেই। আর শায়লা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে যাতে আলাদা পড়ানো হয়। দেখো শাইলা, আমার হাতে আসলে সময় নেই। অলরেডি দুটো দল পড়েছে, তাই নতুনভাবে সময় বের করে তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। সোহানের উত্তরে বেজায় মন খারাপ লাগছে আতিকার। এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে রাখতে পারবে না? শায়লা হাল ছাড়ার পাত্রই না। সে হেসে হেসে পুরো উদ্যমে আবার বলে, স্যার তাহলে আমরা আপনার বাসায় যাব, রাতে বিকেলে যখন বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই, এতে আপনারও সুবিধা হবে স্যার, কারণ কোথাও যেতে হবে না। সোহান ফোনের দিক থেকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করলো। সামনে পরীক্ষা, তবে ওদেরকে দেখে কখনোই মনে হয়নি লেখাপড়া নিয়ে এত চিন্তা করে। তবে এখন যে ভাবছে সেটাও কম কিসের। সোহান মুচকি হেসে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে বলবে। তারপর কাল থেকে রাত 8টায় পড়তে আসবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসছি। শায়লা প্রফুল্ল চিত্তে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। দুই বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সোহান যদি জানতো এই প্রাইভেট পড়ানো নিয়ে কি দুর্গতি পোহাতে হবে ওকে, তবে কখনোই রাজি হতো না। বড় আম্মু কি রান্না করছো? হাতের আস্ত আপেলটা মুখে পুরে এক কামড় দিয়ে চিবোতে চিবোতে শুধালো তাহমিদ। চুলের উপর বসানো কড়াইয়ের উপর নজর ওর। সময়টা এখন সন্ধ্যাবেলা, বাইরে টিপটিপ বৃষ্টি। সোহানের মা আয়মান রাতের জন্য রান্না করছেন। ফাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সোহান এখনো বাসায় ফিরেনি। ভালো হয়েছে তুই এসেছিস। গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি রে। বৃষ্টি হচ্ছে, সাথে খিচুড়ি হলে জমে যাবে বল। খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আয়মান খান। তাহমিও খিচুড়ি পছন্দ করে খুব। পুরো জমে যাবে গো। ফাইজা কই? আর তোমার ছেলেটা? ফাইজা পড়ছে। সহন তো বাসায় ফেরেনি এখনো। দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো। হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের উপর ফলের ঝুড়িতে রাখলো তাহমিম। ভ্রু কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার ছেলে এসে পড়েছে, দরজা খুলে আসছি। আয়মান থ হয়ে বসে আছে। হাঁটার শব্দ শুনে বুঝে গেল। অবশ্য বুঝবে না কেন, ছোট থেকে তো একসাথেই আছে সবাই। ফাইজা সোহানের সবকিছু খুব খেয়াল করে তাহমিম। মেয়েটাই আসলে এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে, আগলে রাখে। তাছাড়া তাহমির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ, জায়গা বলে 6 সেন্স। কিরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল সোহান।
তাহমির হাসি হাসি মুখখানা মুহূর্তে চুপসে গেল। সোহান ভেতরে ঢুকে নিজেই দরজা আটকে দিয়েছে। আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কত দূর হলো সেটা দেখতে। তুই একটা গরু, সারাদিন এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা, শয়তান ছেলে একটা। সোহান কিছু বলল না, এমনিতে ইচ্ছা করে খেপানোর চেষ্টা করেছে তাহমিকে। তার উপর আর কিছু বললে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে। সারাদিন পর শরীর যথেষ্ট ক্লান্ত সোহানের। আহা রাগ করিস না, মজা করেছি। আচ্ছা চল রুমে চল, তোকে একটা জিনিস দিচ্ছি। জিনিস? 5 বছরের বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠে বলল তাহমি। সোহন মুচকি হেসে ঘরের দিকে গেল, সাথে তাহমিও গেল পিছু পিছু। ঘরে ঢুকে বিছানায় ধপাস করে বসলো তাহমি। সোহান শার্ট খুলে কাঁধে তোয়ালে ঝুলিয়ে ড্রয়ার থেকে একটা ডার্ক চকলেট বের করলো। তাহমি বসে বসে পা দোলাচ্ছে। খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার। ধর। আয় ধরি। আরে চকলেট। তাহমি সোহানের মুখাবয়ব ঠিক দিক থেকে নজর সরিয়ে নিচে হাতের দিকে দৃষ্টিপাত করলো। চকলেটটা হাত দিয়ে নিয়ে হেসে বলল, এতগুলো ধন্যবাদ ভাইয়া, তুই খুব ভালো। সোহান তোয়ালে দিয়ে আস্তে একটা মুখে বাড়ি মেরে অন্যদিকে ফিরে বলল, তুই একটা খারাপ মার্কামি। তুই রুদ্রর বিয়েতে বাগড়া দিয়েছিস কেন? এক হাতে চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে সোহানের কোমর ধরে নিজের দিকে ফেরালো তাহমি। এখন বল। বললাম তুই রুদ্রর হবু স্ত্রীকে কি বলেছিস? তা আমি তুই এমন কেন ভাই? তোর কি লাজ লজ্জা হবে না? রুম ডেটের কথা বলে তুই ব্ল্যাকমেইল করছিস রুদ্রকে। আরে এটা ছেলেরা করে, মেয়েরা না। সোহান একটু জোরে জোরে বলল কথাগুলো। তাহমি নড়াচড়া করলো না, চুপচাপ বসে সোহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে চকলেট খাওয়া শেষ করলো। সোহান জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? না আসলে জানলাম কিভাবে বল? ঠিক ঠিক। শোন তাহমি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়া ও যখন বিয়ে করে নিতে চাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময় আবেগ এসব দিতে তো ভালোবাসতাম বল। সোহান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, সরে যেতে চাইলো ওখান থেকে। তাহমি হাত ধরে থামালো। সর, গোসল করতে যাব, ফ্রেশ হয়ে আসি। আমি আর সুনয়নাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসেপশনে অবশ্যই যাব। ওকে, আমি ফাইজার কাছে গেলাম। তাহমি বসা থেকে উঠে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে গেল। সোহান সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে কি বললো এতক্ষণ? বেচারা রুদ্র রিসেপশনে অবশ্যই ইউনিক কিছু হবে। সকালে নাস্তা খেতে খেতে স্ত্রীর সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা মশগুল ফাহিম খান। যেহেতু পড়াশোনার দিকে মন নেই, তাই যেন তেন পড়ালেখা করে তো ভালো চাকরিও করতে পারবা না, আর বিয়েও করবে না এখন। তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো, তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। হতাশাগ্রস্ত হয়ে বললেন জাহানারা। ফাহিম কিছুটা আশ্বস্ত করতে বলে, আমি কথা বলবো তহমির সাথে, নিশ্চয় আমাকে হতাশ করবে না তুমি। হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দিবে তোমার গুণধর মেয়ে। এদিকে জাহানারার কথায় বিশেষ পাত্তা দিলেন না ফাহিম। জাহানারা নিজের খাবারের অংশটুকু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। কি একটা ভেবে ভ্রু কুঞ্চিত করে বললেন, যেমন বাপ তেমনি তার মেয়ে, মাথায় সব গোবর ভর্তি। স্ত্রীর কথায় হকচকিয়ে গেলেন ফাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙুল নাচিয়ে শুধালেন, এই জাহারানা, কি সব বলছো? কি বলছি বুঝতে পারছো না? তারিকুল ভাইয়া যেমন লেখাপড়ায় ভালো ছিলেন, সহনার ভাইজাও তেমন হয়েছে। আর তুমি বলবো কিছু? আর জাহানারা কথায় বিষম খেলেন ফাহিম। জাহানারা আর না দাঁড়িয়ে নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম। কি দিনকাল আসলো রে বাবা! নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামী মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। কলিং বেলের শব্দে বসার ঘরেই সবাই নড়ে চড়ে উঠল। রাত 8টা ছুঁই ছুঁই এখন। এ সময়ে তাহমি প্রতিদিন সোহানদের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরে যায়। ভাইয়ার স্টুডেন্টরা এসেছে হয়তো। আপু তুমি বসো, আমি গিয়ে খুঁজে দিয়ে আসি। ফাইজা উঠে দাঁড়ালো। তাহমি বুঝতে পারছে না কোন স্টুডেন্টের বাসায় গেল আবার। আরে কোন স্টুডেন্ট? নতুন ব্যাচ প্রাইভেট পড়াতে আসছি।
তাহমি নিজের জায়গায় বসলো। ফাইজা এগিয়ে গেল দরজার দিকে। আয়মান প্রতিদিনের মতো রাতের রান্না করতে রান্না করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শহর নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছেন। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংও করেও। আসসালামু আলাইকুম। আমরা আসলে সোহন স্যারের কাছে পড়তে এসেছি। আতিকা মিষ্টি কণ্ঠে বলল। ফাইজা হেসে ভেতরে ঢুকতে ইশারা করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেতরে এসো তোমরা, আমি তোমাদের ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপু। শায়লা খুশিতে গদগদ হয়ে বলল। দরজা আটকে ওনাদের নিয়ে শহরের ঘরের দিকে এগোলো ফাইজা। এতক্ষণ চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল তাহমি। শায়লাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়া এই রাতে দুটো মেয়ে শহরের ঘরে গিয়ে বসে থাকবে সেটাও ভালো লাগছে না তাহমির। না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিতে বড় আম্মুর কাছে গেল। অনেকক্ষণ ধরে বাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটা পুরুষ অবয়ব। এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়ম মাফিক রুটিন। একটা নির্দিষ্ট সময় এখানে এসে দাঁড়িয়ে থাকে সে, তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য। অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক, কখন তার প্রিয়সী এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকাবে। হাত ঘড়ির দিকে নজর বলে দেখলো রাত 9টা বেজে 10 মিনিট এখন। হঠাৎ সামনের বিল্ডিং এর দক্ষিণ দিকের ঘরে আলো জ্বলে উঠলো। আগন্তুক স্বস্তির নিঃশ্বাস ফেললো এতক্ষণে। অবশেষে সে ঘরে এলো, কিন্তু আসতে 5 মিনিট দেরি করলো কেন? সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে? ফাইজা ঘরের লাইট অন করে দ্রুত পা চালিয়ে বেলকনির দিকে এগোলো। আশেপাশে নজর বলে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে দৃষ্টি স্থির হলো। লোকটা দাঁড়িয়ে আছে। ইস, আজকে মনে হয় বেশি অপেক্ষা করে ফেলেছে তাকে। সে যাকে ফাইজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। যদিও এত দূর থেকে কেউ কাউকে স্পর্শ দেখতে পাচ্ছে না, কিন্তু আবছা আলোতে দুজন দুজনের অবয়ব ঠিক দেখতে পাচ্ছে। এটাই যেন দুজনের শান্তি। প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা, সেজন্য আগন্তুক প্রায় কলেজ যাওয়ার পথে রাস্তার নির্দিষ্ট জায়গায় জায়গায় চিরকুট রাখত। তবুও দেখতো না ফাইজা। একদিন বাড়ির দেয়াল টপকে লোকটা বাড়ির পেছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের ব্যালকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয়ই পেয়েছিল, কারণ ব্যালকনিতে আসা তো মুখের কথা নয়। ঘন্টা দেড়েক পরে মাত্র শহানের রুম থেকে বের হলো শায়লা ও আতিকা। নিচে রাস্তায় ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, সেজন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেল দুজন। ওরা যাওয়া মাত্রই শহরের ঘরে ঢুকলো তাহমি। পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরলেন ওর। চুলগুলো মেসি বান করা, কানে ছোট অর্নামেন্টস। শহর ল্যাপটপ টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল, ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে। এর মধ্যে ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহমি। কিরে, এমন দৌড়ে ঘরে ঢুকলি যে? শহরের কথায় কোনো উত্তর দিল না তাহমি। বুকের দুপাশ দুই হাতে রেখে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে পিছনে বিছানায় ফেলে দিল শাহানকে। তাহমির এমন আচরণে চমকালো শহান। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তাহমির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শহান। তাহমি সেদিকে কোনো খেয়াল নেই। সে শহানের হাত দুটো নিজের হাত দিয়ে মাথার উপর দিয়ে চেপে ধরে ওর উপর চড়াও হলো। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুই কি ওদের দুজনের স্যার নাকি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য? কি বলছিস? আরে গায়ের উপর থেকে সর না, নির্লজ্জ একটা। চুপ! আমি দেখেছি ওই সুনয়না মেয়েটা তোর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বারবার। শহান তাহমির হাত ছড়িয়ে নিজেই ওকে শুয়ে দিয়ে উল্টো তাহমির হাত চেপে ধরলো। ওরা তোর মতো না, ছেলেদের গিলে খায় না। বউয়ের দিকে তাকিয়েছিল, আমার দিকে না। আমার দিকে কেউ তাকাচ্ছে না। তাকাবে না ভাই, তুই শান্ত হ প্লিজ। শহনের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহমির। আমি ছেলেদের গিলে খাই? শহন জিভায় কামড় দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। কি বললো একটু আগে? ইস, পাগল কেউ খেপায়? আরে ধুর, আমি তো মজা করেছি। শোন, আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে। চল খেয়ে আসি, তারপর না হয় এখান থেকে আবার ঝগড়া শুরু করব। তাহমি কোনো উত্তর না দিয়ে শহনের গলায় একটা কামড় বসিয়ে দিল। চমকালো থমকালো শহন, চিৎকার করতেও পারল না, কারণ বাসার সবাই শুনলে মান সম্মান নিয়ে টানাটানি। তবে শহান চুপ করে আছে দেখে তাহমি বেশি জোরে কামড় দিল না। হঠাৎ করে ওর মনে হলো একজন পুরুষ ওর কাছে আছে, এতটাই কাছে যে দুজন দুজনের নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে। যতই কাজের হোক, শহান তো একজন পুরুষ মানুষ,
তাহমি তড়িৎ গতিতে সহানকে নিজের উপর থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। সহান অবশ্য বুঝতে পারছে না এত জলদি কিভাবে চারা পেল। তোর ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে, নজর যেন পড়াশোনার দিকে থাকে, তোর উপর মোটেই না। খেতে যাচ্ছি আমি। তাহমি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসলো সহান। একদিনে কুরুক্ষেত্র বাঁধালো তাহমি, এরপর না জানি আরো কি কি করে। এটা ঠিক শায়লা একটু চঞ্চল, কিন্তু তাহমি যা বলেছিল সেটাও তো ঠিক না। এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে সহান। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহমির এর মধ্যে ভাত খাওয়া শুরু করেছে। তারিকুল খানা মাত্র বসলেন খেতে, আইমান ওনাকে খাবার দিচ্ছে। তোর বাবাকে দিয়ে তোকেও খাবার দিচ্ছি। তুমি বাবাকে দাও, আমি নিজেই ভাত নিয়ে নিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল সহান। খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফাইজা নেই এখানে। মা, ফাইজা খেয়েছে? হ্যাঁ, ও তো 9টার মধ্যে খেয়ে নেয় এখন। বাহ, আগে তো 10টার আগে খেত না। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো। সহনের কথার মধ্যে তাহমি নজর গেল ওর গলার দিকে। কামড়ের দাগ না বসলেও লিপস্টিকের দাগ ঠিক বসে গেছে। সামনে বড় আম্মু বড় আব্বু বসা, কোনো মতে দেখলে কি ভাববেন তারা? নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহমির। রাগ হয় ভালো কথা, কিন্তু কামড়াতে হবে কেন? এটা কেমন লজিক? একদিন বাড়ির দেয়াল টপকে আগন্তুক বাড়ির পেছনে এসে পাইপের সাহায্যে দোতলায় উঠে দুটো চিঠি ফাইজার রুমে ব্যালকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয় পেয়েছিল, কারণ ব্যালকনিতে আসা তো মুখের কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনও লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা। ফোনের রিংটোনের আওয়াজে ভাবনার ছেদ ঘটল ফাইজার। সেই অপরিচিত নাম্বারটা, অর্থাৎ আগন্তুক কল দিয়েছে। ফাইজার অস্থির লাগছে ভীষণ। হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়েও গেছে হয়তো। কেমন সব কিছু গুলিয়ে যাচ্ছে। ইতস্ততভাবেই শেষমেশ কলটা রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত আনমনে কি ভাবছেন? লোকটা কখনো কল দিয়ে ফর্মালিটি করে না, যেটুকু বলা শুধু সেটুকুই বলে। তবে ফাইজা এখন কিভাবে বলবে ওনাকে? তাকে নিয়ে তো ভাবতে মশগুল ছিল, কিছু একটা তো বলা উচিত। ফাইজা ল্যাম্পপোস্টের দিকে দৃষ্টিপাত করলো। আবছা আলোতে লোকটাকে পায়চারি করতে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে লোকটা হাঁটছে। না মানে আসলে আপনি কে সেটাই ভাবছিলাম। কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে কেঁপে উঠল। আগন্তুক নিঃশব্দে মুচকি হাসলো। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে বলল, আমি আগন্তুক। মাঝে মধ্যে ইচ্ছে করে আপনার সাথে আর কথা বলবো না, আর বেলকনিতেও দাঁড়াবো না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আজীবন অভ্যাস হয়ে থাকতে চাইলে রাখবেন। একটু নড়চড় উঠল ফাইজা। এলোমেলো দৃষ্টিতে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। লোকটাকে দেখাই যাচ্ছে না এখন। আপনি কোথায়? আমি যা দেখার ছিল দেখা হয়ে গেছে, উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো শুভরাত্রি। ফাইজা জানে এখনও চাইলেও অতিরিক্ত 1 সেকেন্ডও কথা বলবে না কলে আগন্তুক। এরই মধ্যে অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছে। ল্যাম্পপোস্টের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ফাইজা। তারপর নিজের বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয়, তেমনই কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয়। কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ বা গোপনে, কেউ পাগলামি করে, কেউ বা নীরবে নিভৃতে। বর্ষার সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। আকাশে কালো মেঘের আনাগোনা, সাথে একটু আধটু ঝড়ো হাওয়া। টিং টিং আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভার্সিটির দিকে এগোচ্ছে পায়ে চালিত রিক্সা। তাতে বসে আছে তাহমি, পরনে টপস আর স্কার্ট, হাতে পার্পল রঙের ছাতা। বাসে চলাচল করতে ভালো লাগে না ওর। অনেক লোকজন থাকে বাসে, বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে। সেদিন লোকাল বাসে একটা মেয়ে দাঁড়িয়েছিল, পাশে দুটা মাঝবয়সী লোক। তাহমি আগে ভাগে বসে উঠেছিল বলে সিট পেয়ে গিয়েছিল অবশ্য। বাস চলাকালীন হঠাৎ মেয়েটির দিকে দৃষ্টিপাত করতে আঁতকে উঠে। মাঝবয়সী লোক দুটোর মধ্যে একজন মেয়েটির পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল। অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা দেখে বেশ মজাও নিচ্ছিল। মেয়েটি হয়তো দুর্বল চিত্তের, সেজন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে। কিন্তু লোকটা এত অসভ্য, মেয়েটার পেছন পেছন সেও সামনে এগিয়ে দাঁড়ায়। তাহমি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করে ঠিকই, কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে। আপা আইসা পড়ছি তো। রিক্সাওয়ালা মামার কথায় সৎবিদ ফিরে পেল তাহমি। ব্যাগ থেকে ভাড়ার টাকা হাতে নিয়ে রিক্সা থেকে নামলো। ও হ্যাঁ, এই নিন ভাড়া। লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আশায় অন্যদিকে গেল। তাহমি ক্যাম্পাসে ঢুকতে সালমা, আফিয়া, সঞ্জিতা এগিয়ে এলো। বৃষ্টির মধ্যে ওদের হাঁটা চলা করতে হবে।
আফিয়া তাহমির চুলগুলো হাত দিয়ে মুছে দেওয়ার ভঙ্গি করে শুধালো। ছাতা থাকা সত্ত্বেও একটু অতটু পানি ছিটে লেগেছে। বিন্দাস, তোদের কি খবর? শুনলাম সালমা আপার বিয়ে। তাহমির কথায় সালমা লাজুক ভঙ্গিতে মুচকি হাসলো। মেয়েটা ভীষণ শান্ত, লাজুক স্বভাবে। সানজিদা তাতে আরো পেয়ে বসলো ওকে। আরে ঠিক শুনেছিস তুই? পেতনিটা ওর কাজিনকে বিয়ে করছে শেষ পর্যন্ত। কাজিনকে? সানজিদার কথায় হেঁচকে উঠে গেছে, সাথে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সালমার দিকে। তাহমির হেঁচকি দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া। ও আবার সবসময় সাথে পানি রাখে। তাহমির বোতল থেকে 2 ঢোক পানি পান করে একটু ধাতস্থ করে নিল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। সানজিদা এখন উত্তর দিল, হ্যাঁ, ওর চাচাতো ভাইকেই বিয়ে করছো, কিন্তু তাতে তুই এমন থতমত খেয়ে গেলি কেন? তোরও কি এমন করে ব্যাপার স্যাপার আছে নাকি? হুস, ছোটবেলা থেকে ভাই ডাকলাম যাকে তাকে বিয়ে। চুপ বেয়াদব মেয়ে। সানজিদার মাথায় গাঁটটা মারলো তাহমি। তাতে সবাই হেসে উঠলো একসাথে। আফিয়ার কথা সবাই একমত হলো। 4 জন একসাথে ভার্সিটির ভেতরে যাবে বলে এগোতে লাগলো। তাহামি, কি করছিস এটা? এইভাবে পেছন থেকে দুহাত ধরে রেখেছিস কেন? হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না। নড়াচড়া করো না, ঘাড়ে আস্তে করে একটা কামড় দিব শুধু। সোহান কিছু বলার আগে তাহমি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে। মৃদু গোগানের মতো শব্দ শুনে তাহমি ছেড়ে দিল সোহানকে। মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা। সোহান বেশ রেগে গেছে। তোর এই কুত্তা মার্কা স্বভাব যদি না বদলাতে পারিস তবে তোর দাঁত ভেঙে দিব আমি। আর হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হয় কেউ? আমি তোর ভাই হই, আমাকে আদর। সোহানের কথা শেষ হওয়ার আগে তাহমি চোখের পলকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ওর ঠোঁটে। সোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। তাহমির তাতে কিচ্ছু যায় আসে না। সে সোহানের পক্ষে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত। উফ, আর একটা সময় করতে দাও। সরো সরো। উফ। নিজের শরীরে কেউ অবিরত ঠেলাঠেলি করা ঘুম থেকে হকচকে উঠে বসলো তাহমি। ঘুম ঘুম চোখে সামনে তাকাতে দেখলো তার একমাত্র মা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তাহলে মা এতক্ষণ ঠেলে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলেন? কি করতে দিব? আজ শুক্রবার, তোর না আমার সাথে শপিং মলে যাওয়ার কথা? 10:30 বেজেছে। ঘুমের রেশ কাটতে সবকিছু মনে পড়লো তাহমির। আরে সত্যি তো, বাইরে যাওয়ার কথা ছিল আজ। সালমার বিয়ের জন্য গিফটও তো কিনতে হবে। বসা থেকে হুড়মিতে উঠে দাঁড়ালো তাহমি। খোলা চুলগুলো মেসেবান করতে করতে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, তুমি যাও মা, আমি 5 মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসছি। জানারা খান মেয়ের কথা ঘর থেকে বেরিয়ে গেলেন। ওয়াশরুমে দরজা আটকে ব্রাশ দিয়ে দাঁত মাজছে ও। একটু আগে কি স্বপ্ন দেখলো ভেবে অবাক হচ্ছে। সহনকে নিয়ে এমন ভাবনা তো কখনো মনেই আসেনি। তাহলে সব বাজারের স্বপ্ন কেন দেখলো? সালমা তার কাজিনকে বিয়ে করবে, এই জন্য কি এসব ভাবনা? আনমনে আয়নার দিকে দৃষ্টিপাত করতে লিপ কিসের কথা মনে পড়ল। যদিও স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে। চোখ বন্ধ করে নিজের ঠোঁটে আঙুল রেখে একটু হাসলো তাহমি। পরক্ষণে সোহানের কথা মনে পড়াতে জোরসে একটা থাপ্পড় বসালো নিজের গালে। এমন স্বপ্ন আর কখনো দেখলে খবর আছে বলে কিছুক্ষণ নিজেকে শাসিয়েও নিল। তাহমি, 6 মিনিট হতে চললো, ওয়াশরুমের ভিতরে আবার ঘুমিয়ে যাস না। মায়ের ডাকে সব চিন্তা ভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো মেয়েটা। শুক্রবার অন্যান্য দিনের থেকে আলাদা। ছুটির দিন হওয়ার সুবাদে কোনো প্যারা থাকে না সোহানের। কিন্তু বিকেলবেলা শায়লার মায়ের ফোন এসে ভাবনা বদলে গেল ওর। শনিবার এক আত্মীয়র বাসা যাবে বলে শুক্রবার পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা। যদিও বিষয়টা বিরক্তিকর, কিন্তু সোহান ওনার মুখের উপর না করতে পারেনি। ভেবেছিল ছাদে পিকনিক করবে 3 জন মিলে। ফাইজাকে বলল, তাহমিকে বলা হয়নি যদিও, তবে প্ল্যান করেছিল। জানালার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের নিঃশ্বাসটা বের করে দিল সোহান। কালকে পিকনিক করলেও বা সমস্যা কি? রাতে তো সবাই ফ্রি থাকে। আজকে না ছুটির দিন, আজও কেন পড়তে আসছে ওরা?
এদিকে বসার ঘরে সোফায় বসে পায়ের উপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করলো তাহমি। ফাইজা ফ্যালফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। পড়তে আসা নিয়েও সমস্যা? ফাইজা একটু নড়ে চড়ে বসলো। কালকে আর আসবেন না, সেজন্য শুনলাম আজ এসেছে। বেশ, তাহলে শায়লা একা এলো কেন? আতিকা 7 মিনিট, মেয়েটা কই? ফাইজা ইশারা তাহমিকে চুপ করতে বলল। ছাত্রলীগের আতিকাকে কেন আবার এর মধ্যে ঢুকাচ্ছে? কি দরকার এখানে রাজনীতি টেনে আনার? মেয়েটা আসলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপু, তুমি একটু চুপ করে বসো। 9টা বাজে প্রায়। একটু পর শাওয়াল চলে যাবে, তখন আমার ভাইয়ের সাথে লুডো খেলবো। রাখ তোর খেলাধুলা, আমার বিষয়টা সুবিধার লাগছে না। তুই থাক, আমি একটু আসছি। তাহমি বসা থেকে উঠে আঙুল নেড়ে কথাগুলো বলে সোজা শহরের ঘরের দিকে এগোলো। ফাইজা দীর্ঘশ্বাস ফেলল। একা একা বসে থাকার থেকেই রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো। সেজন্য ফাইজা বসার ঘর ত্যাগ করে রান্নাঘরে গেল। দরজার ভেতর থেকে ভেজানো দেখে খুব সাবধানে একটু ফাঁক করে নিল তাহমি। চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বোলাতে লাগলো এবার। শাইলা, কোনো সমস্যা? বারবার তোমার পা আমার পায়ে কিভাবে লাগছে? সোহান থমথমে মুখে শুধালো শায়লাকে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সোহান বিরক্ত হচ্ছে। স্যার, আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখে বলল শায়লা। সোহান চমকালো কিছুটা। এতটুকু মেয়ে অথচ কি অবস্থা! সময় কাটাবি? আয়, আজকে তোকে জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দেব আমি। হঠাৎ তাহমিকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে থাকতে দেখে দুজনেই চমকালো থমকালো। সোহান তো বসা থেকে উঠে আসন্ন বিপদের আঁচ করতে পেরে তাহমিকে এক প্রকার জড়িয়ে ধরেই দাঁড়িয়েছিল। শায়লা অবাক চোখে বসা থেকে উঠে ওদের কণ্ড কারখানা দেখছে। তামি শোন, ও অনেক ছোট, ওকে বুঝিয়ে বলবো আমরা। তুই প্লিজ শান্ত হ, প্লিজ। কিসের ছোট? খোঁজ নিয়ে দেখ কয় ঘাটের জল খেয়েছে। কত বড় সাহস ও তোকে অফার করে! এই মেয়ে। সোহানের বুকে ধরম করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘায়াল করে ফেল তাহমি। সোহান ব্যথায় ওকে ছেড়ে দিতেই শায়লার গালে এক নাগারে 4টে থাপ্পড় মেরে বসলো তাহমি। ঘটনার আকস্মিকতায় শায়লা গালে হাত দিয়ে থ হয়ে আছে। সোহান এর মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে। 4টে থাপ্পড় খেয়েছে বিষয়টা বুঝতে পারার সাথে সাথে ঢুকরে কেঁদে উঠল শায়লা। চেঁচাচেঁচি শুনে এর মধ্যে সামনে এসে দাঁড়িয়েছে ফাইজা। ওর ভাই তাহমিকে ওরকম জড়িয়ে ধরে থাকায় বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইজা। ঘরে ঢুকে দ্রুত তার শায়লার কাছে এগিয়ে গেল। তাহমি, যথেষ্ট হয়েছে। শোন শোন, কালকে আমরা পিকনিক করব ছাদে। তুই রান্না করবি, ঠিক আছে? আগে এই মেয়েটাকে ভুনা করব আমি। তুই ছাড় সোহনের বাচ্চা। সোহান তাহমিকে শান্ত করার চেষ্টা করছে। এই সুযোগে ফাইজা শায়লার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শায়লা, তুমি এখন যাও এখান থেকে। বাসার বাইরে গিয়ে তোমরা ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো। ভাইয়া বেশিক্ষণ আপুকে সামলে রাখতে পারবে বলে মনে হয় না। শায়লা আপাতত ব্যথা ভুলে গেছে। ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফাইজা সোহানের থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইজা, তুই যা। সোহান ইশারায় ফাইজাকে বোঝালো শায়লার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে। যতই হোক সোহানের কাছে পড়তে এসেছে, ভালো মন্দ সবই এখন ওর উপরে বর্তাবে। ফাইজা ভাইয়ের কথা মতো ঘর থেকে দ্রুত পা চালিয়ে বের হয়ে গেছে। তাহমিকে এখনো পেছন থেকে কোমরে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে সোহান। শায়লাকে চলে যেতে দেখে আরো ক্ষেপে গেছে ও। সোহান কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে কিছু না ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে তাহমিকে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল সোহান। শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে মেয়েটার। রাগের জন্য সোহানকে ধরেনি পর্যন্ত। সোহান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই শায়লাকে যেতে দিলি কেন ভাইয়া? ও তোর পায়ে পা ছুঁয়ে দিয়েছে, আবার সেক্স করার জন্য অফার করেছে। এত অসভ্য এতটুকু মেয়ে। হুশ, ওসব করতে চাইনি। ও হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। তুই সবসময় এমন চটে যাস কেন? তাহমি, তোকে সামলাতে আমি হিমশিম খাই। কবে ভালো হবি তুই? আমি খারাপ? তাহমি সোহানকে জাপটে ধরে চোখে চোখ রেখে শুধালো। সোহান চুপ করে আছে। বলল, এক কথা তাহমি বিপরীত দিকে নিচ্ছে। আবার না রাগারাগি শুরু হয়। মোটেও না, তুই তো মহারানী। তাহমি এক দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ করে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি ভীষণ সুদর্শন, বিয়ে করার যোগ্য। এই লোক ছাড়া আর কে পারবে তাহমিকে সহ্য করতে? ছোটবেলা থেকেই তো সহ্য করে আসছে। না, এসব কি ভাবছে তাহমি? এসব ভেবে তাহমির রাগ গলে জল হয়ে গেল। লজ্জায় গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠেছে। তাহমি অবাক হলো, ওর আবার লজ্জাও আছে? ভয়ঙ্কর ব্যাপার তো। ঠিক আছে, এখন চল, খেতে যাবি। তাহমি শনকে আলগা করে দিতেই সহনও ওকে বাহুডোর থেকে মুক্ত করে দিল। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা স্বাভাবিক কিভাবে হলো সেই নিয়ে অবাক হয়েছে সহন। তবে রাগ কমেছে, এটাই অনেক। আচ্ছা চল, একসাথে খাবো। হুম, আমি আজ বাসায় গিয়ে খাবো। কেন? ছোট আম্মু কি স্পেশাল কিছু রান্না বান্না করেছে নাকি? আরে না, আজকে শুধু আলু ভর্তা, ডাল আর পুঁটি মাছ রান্না হয়েছে। তাহলে তাহলে তোর মাথা। তাহমি মেজা যখন অতিরিক্ত ফুরফুরে থাকে তখন শনকে তুমি বলে ডাকে। তাহমি শনকে অবাক করে দিয়ে মুচকে এসে ঘর থেকে বেরিয়ে গেল। সহন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার এক অদ্ভুত পরিবর্তন থেকে পুরাই হতভম্ব সে। সারা রাত তুমুল বৃষ্টির পরে একটি রৌদ্রোজ্জ্বল দিনের শুরু হয়েছে। দীর্ঘদিন বৃষ্টির পর আজকে রোদে দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ লোকজন। বৃষ্টি হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলেও ব্যাহত হয়। সকাল সকাল এতগুলো বাজার নিয়ে বাসায় ফিরেছেন তারিকুল খান। ফাইজা বাজারে ব্যাগগুলো নিয়ে রান্না করে রেখে এসেছে। আয়মান স্বামীর জন্য চা নিয়ে এসেছে। সকালে হাঁটতে বের হয়েছিল তরিকুল, তারপর কি মনে করে বাজার নিয়ে এলেন। চায়ে আর একটু চিনি দিলে কি হতো সহনের মা? আয়মান মুচকি হেসে স্বামীর প্রশ্নের জবাবে বললেন, চিনি খেতে হবে না তোমাকে, ডায়াবেটিস পা দিয়ে বসে আছো, তার মধ্যে আবার চিনি চিনি করো। ফাইজা বাবা মায়ের কথা শুনে রান্নাঘরে বসেই হাসছে। ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে। আইমান, আচ্ছা বাদ দাও এসব। শোনো, সহনের তো বিয়ে শাদী করাতে হবে এবার। সবাই বলছে ছেলের বয়স হয়েছে। কেন, তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে? আয়মান সোফাতে বসলেন। তারিকুল চা শেষ করে কাপটি টি টেবিলে রাখলেন। আহা, তা বলিনি তো। নিজে তো 24 বছর বয়সে বিয়ে করেছিলে, ছেলের বেলায় বুঝতে এত সময় কেন লাগলো কে জানে। আইমান, ফাইজা শুনে হাসবে তো। তরিকুল কিছুটা চাপা স্বরে বললেন। আয়মান বসা থেকে উঠে হেসে বললেন, সেসব সবাই জানে, থাকো তুমি। নাস্তা তৈরি করতে যাচ্ছি, রাতে কথা বলবো সহনের বিষয়। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে। আয়মান ও তরিকুল যে যার মতো কাজে গেলেন। লাইব্রেরিতে বসে আছে সোহান খান। গতকালের ঘটনার পর থেকে একটু চিন্তিত সোহান। আজকে শায়লা স্কুলে আসেনি। আতিকা তো গতকালও অনুপস্থিত ছিল। শায়লা বাসায় গিয়ে কিভাবে বিষয়টা বলে সে নিয়ে। মেয়েটার গালে তাহমির 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আস্তেও তো মারতে পারতো। কি ব্যাপার সহন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? রাশেদুল ইসলাম সোহানের কলিগ। বয়সে সোহানের থেকে বছরের দশকের বড় হবে, তবে বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক ওদের। সোহান একটু নড়ে চড়ে উঠল। রাশেদুলের ভাই সোহানের সামনাসামনি চেয়ারে টেনে বসেছেন। পরনে ওনার সাদা পাঞ্জাবি, পাজামা, মুখ ভর্তি চাপদাড়ি। সোহান গলা খাকারি দিয়ে বলতে লাগলো, তেমন কিছু না রাশেদুল ভাই, তবে একটু চিন্তা করছি, এটা ঠিক। এই বলছো চিন্তা করছো, আবার বলছো তেমন কিছু না। যে কোনো একটা বলো ভাই। সোহান রাশেদুলকে গতকালের ঘটনার সংক্ষিপ্ত আকারে বলল। রাশেদুল ভাই বেশ মনোযোগ সহকারে শুনলেন সবকিছু। বুঝলেন ভাই? বুঝলাম। দেখো, তোমার কাজিন একটু খ্যাপাটে, ঠিক আছে, কিন্তু দোষটা কিন্তু শায়লার। আজকালকার ছেলেমেয়েরা অতিরিক্ত পাকা। তোমার উচিত শায়লার মাকে সবটা খুলে বলা আর না পড়ানো। সোহান কিছুক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাই করব। বাইরের বিষয় নিয়ে ঘরে অশান্তি করতে পারবো না। তাহমি রাগারাগি শুরু করলে দুইবারই অশান্ত হয়ে ওঠে ভাই। রাশেদুল ইসলাম মুচকি হাসলেন সোহানের কথায়। তবে এ হাসি একটু আলাদা। হয়তো ভবিষ্যতের কোনো বিষয় বুঝতে পেরে উনি এমন রহস্যময় হাসলেন। গতকাল কারোরই মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য রাতে পিকনিক করার প্ল্যান এখন পর্যন্ত কার্যকর হয়নি। যাও আজকে ইচ্ছে ছিল সোহানের, কিন্তু কালকে অর্থাৎ সোমবার রুদ্র রিসেপশনের অনুষ্ঠান। তা আমি যে কালকে দিনটা নিয়ে বেশ প্ল্যানিং করছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সোহানের। ঘড়িতে রাত 8:30 ছুঁই ছুঁই। ফাহিম খান ড্রয়িং রুমে বসে আছেন। ফোনের স্ক্রিনে তাকাচ্ছেন, কখনো আবার কখনো টিভিতে। আগে
টিভি রাখার জন্য আলাদা রুম ছিল এ বাড়িতে, কিন্তু সবাই বসার ঘরে বসে কথাবার্তা বলে, সেজন্য এখানেই টিভি রাখা হয়েছে। তাহমি সোফায় বসে বসে টিভি দেখছে। জাহানারা খান ডিনারের জন্য খাবার দাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে গুজিয়ে রেখেছেন। এরই মধ্যে কলিং বেলের শব্দে নড়েচড়ে উঠেছে সবাই। তাহমি বসা থেকে উঠে দরজার দিকে এগোলো। হয় ফাইজা না হয় সোহান, ওরা ছাড়া এমন সময় কেউ আসার কথা নয় বলে ফাহিম ও জাহানারা চুপচাপ নিজেদের কাজে মনোযোগী হয়ে আছেন। তাহমি দরজা খোলার সাথে সাথে সহনের দুই কাঁধে হাত রেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো। এই তুই কি কাল রুদ্র রিসেপশনে যাবি? এইটা জিজ্ঞেস করতে আসছো তুমি? উফ, বল না। অদ্ভুত, বেডরুমে বসে উফ আ করে মানুষ তুমি এখন করতেছো কেন ভাইয়া? সহন গেল রেগে। মেয়েটা এত বেয়াদব কেন? কণ্ঠ নিচু রেখে সহন কিছুটা ঝাঁঝালো স্বরে বলল, ভাই ডাকিস আবার, এসব কেমন আচরণ? এক থাপ্পড়ে কবে জানি তোর সব দাঁত ফেলে দেই। তাহমিও রেগে গেছে। সহনের থেকে নিজেকে ছাড়িয়ে আঙুল নেড়ে চেড়ে বলে, তুই এসব জিজ্ঞেস করতে এসেছিস? হ্যাঁ, আমি কাল যাব, আর গিয়ে শেষবারের মতো ওর পিন্ডি চটকে আসবো। তুই যাবি কি না খেয়ে যাবি? রেগে যাচ্ছে মেয়েটা, চল ভেতরে চল আপা। সহন তাহমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাসায় ঢুকলো। এর মধ্যে ফাহিম খান গিয়ে খেতে বসেছে। জাহানারা শহরের কথা শুনে ওকে খেতে ডাকলেন। শহন আর তাহমি, আয় সবাই একসাথে খাবো আজ। বসার ঘর থেকে ছোট আম্মুর ডাক শুনে ফাহমিকে নিয়ে রান্নাঘরের দিকে গেল সোহান। এখন তাহমিকে কিছু বলে যে লাভ হবে না সেটা ভালো করে বুঝতে পেরেছে সোহান। আসল কথা হলো রুদ্রকে একটু জ্বালা দিয়েই নিজের মনকে শান্তি দিতে চাইছে ও। সোহান আর কিছুই বলবে না তাহমিকে, তার চেয়ে আগামীকাল কিছু একটা করবে বরং। এসব ভাবতে ভাবতে তাহমিদের সাথে ডিনার সেরে নিল। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে তারিকুল খান। আইমান মশারি টানানো শেষে পাশের বালিশে মাথা রেখে শুয়েছেন মাত্র। এখন বলো তো, আইমান সহনের বিষয়ে কি জানি বলছিলে তখন? তুমি তো বললে বিয়ের কথা। হ্যাঁ, তাহলে জয়নাল ভাইয়াকে বলবো মেয়ে খুঁজতে। এদিকে আইমান স্বামীর বুকে হাত রেখে পাশ ফিরে শুয়ে বলল, একটা কথা বলবো। বাব্বা, এত আহ্লাদি হয়ে বলছো যে? তারিকুল মুচকি হেসে শুধালেন। আইমান বললেন, তাহমিকে তোমার কেমন লাগে? তাহমি? ওকে আবার আলাদা করে কেমন লাগবে? রাগী খ্যাপাটে তবে সুন্দর মনের একটা মেয়ে। আমার বংশের মেয়ে কি খারাপ হতে পারে? শেষের কথাটা বেশ গর্ব করে বললেন তারিকুল। হ্যাঁ, এটাই কথা। ঘরে ভালো মেয়ে থাকতে বাহিরে মেয়ে খুঁজে লাভ কি বলো? তারিকুল কিঞ্চিত চমকালেন স্ত্রীর কথায়। মুখোমুখি শুয়ে বললেন, কি বলছো তুমি? সহন আর তহমি রাজি হবে? ওদের আর না মানার কি আছে বলো? লোকে কি চাচাতো মামাতো ভাই বোনদের বিয়ে করে না? নাকি শরীয়তে নেই? আহা আইমান, তা বলিনি আমি। বললাম ওরা দুজন মানসিকভাবে বিষয়টা মানবে কি না। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সহন রাজি না হলেও তোমার কথা ফেলবে না। তাহামির ব্যাপারটা আলাদা, ও রাজি না হলে আর কিছু হবে না। তারিকুল খান একটু ভাবলেন। ভাবনার অতরে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেখে খানিকক্ষণ বাদে বললেন, ঠিক আছে, তুমি তাহলে তাহমির মায়ের সাথে আগে কথা বলে দেখো তাহমি রাজি হয় কি না। সব কিছু ঠিক থাকলে আমি ফাহিমের সাথে কথা বলবো। ঠিক আছে। রাত অনেক হলো, বাতিটা নিভিয়ে আসি বরং। হ্যাঁ, যাও। তারিকুল শোয়া থেকে উঠে গিয়ে বাতি অফ করে এলেন। जो आँख लाद जावे सारी रात नींद नावे, मैनू बादा तार पावे दिल चहकाहे ना पावे पावे पावे, खन 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 चूरी तेरी खन 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 के, खन 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 के, देख देख के चेहरे मेरा दिल ये धक धक करके, ये दिल ये धक धक धड़के। বিয়ে বাড়ির উৎসবে হঠাৎ গান বেজে ওঠাতে উপস্থিত সবাই চমকালো। তবে তার চেয়ে বেশি চমকালো স্টেজে একজন যুবতী নাচতে দেখে। রুদ্র আর সুনায়না তো স্টেজের সামনে দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে আছে। বাকিদের অবস্থাও এরকম। ছোট থেকে বুড়ো সবাই নিজেদের কাজকর্ম ভুলে স্টেজে নাচতে থাকা তাহমির দিকে বিষয় নিয়ে তাকিয়ে আছে। অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরনে, ওর চুলগুলো ফ্রেঞ্চ বেনুনি করা, কানে গলায় সিম্পল গয়নাগাটি। এক কথা বেশ সুন্দর লাগছে। মজার কথা হলো ওকে কেউ নাচতে বাধা দিচ্ছে না। সবাই যেন সার্কাস দেখতে ব্যস্ত। রুদ্র হাতটা সুনায়না শক্ত করে ধরেছে এর মধ্যে। মেয়েটা প্রথম দিনের অভিজ্ঞতার কথা আজও বোধে ভুলতে পারেনি। রুদ্র সুনায়নার কথাটা শক্ত করে ধরেছে।
কিচ্ছু হবে না, শোনাও না, শান্ত থাকো তুমি। নীলজ্জ মেয়েটাকে আমি দেখছি, জাস্ট ওয়েট। রুদ্র সুনয়নাকে আশ্বস্ত করে আগে গিয়ে গানটা বন্ধ করলো, আর সাথে সাথে সবাই এক প্রকার নড়ে চড়ে উঠলো যেন। মেয়েটা নাচ নেহাত খারাপ করেনি বলেই এতক্ষণ সবাই নাচেই মুগ্ধ ছিল। রুদ্রকে স্টেজের দিকে এগিয়ে আসতে দেখে তাহমি ক্রুরও হাসলো। রুদ্র প্রচণ্ড রেগে আছে। স্টেজ থেকে নামতেই রুদ্রর মুখোমুখি হলো তাহমি। সুনয়নার পরিবারের লোকজন সহ রুদ্রের পরিবারের সবাই ওদের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। কি চাস তুই? এরকম অসভ্যের মতো আচরণ কেন করলি? তুই কি বুঝতে পারছিস না আমি তোকে আর চাই না? রুদ্র দাঁতের দাঁত খিচিয়ে বলল কথাগুলো। তাহমি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু হয়নি, হচ্ছে না। পাশ থেকে একজন ওয়েটার যাচ্ছিল। তাহমি তাকে ডাক দিল। এইদিকে এসো তো মামা। জি ম্যাডাম। তাহমি ট্রে থেকে একটা হার্ড ড্রিঙ্কসের গ্লাস নিল, তারপর ইশারায় লোকটাকে চলে যেতে বলে গ্লাসে এক চুমুক দিয়ে রুদ্রর দিকে দৃষ্টিপাত করলো। কি জানি বলছিস, এখন বল। তাহমি, এখান থেকে চলে যা বলছি। বাড়াবাড়ি করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এদিকে রুদ্রর কথা শেষ হওয়ার আগে তাহমি হাতে থাকা গ্লাসের সবটুকু ড্রিঙ্কস রুদ্রর মুখে ছড়ে ফেলল। ঘটনার আকস্মিকতার হতভম্ব হয়ে গেছে সবাই। রুদ্র নিজেও এটার জন্য প্রস্তুত ছিল না। সবাই বিস্ময়ে ওদের দিকে তাকিয়ে আছে। রুদ্রর বিস্ময় কাটার আগে তাহমি পরপর দুই গালে দুটা থাপ্পড় বসিয়ে দিল। সুনয়না ভয়ে একটু কেঁপে উঠল। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহমির চোখে যে কষ্ট, রাগ, ক্ষোভ, ঘৃণা জলজল করছে, সেটা এতক্ষণে দৃষ্টিগোচর হয়েছে ওর। তোর কি মনে হয় আমি এখনো তোকে ভিক্ষা চাইতে এসেছি এখানে? এতটা ভিখারি নই আমি রুদ্র। আজ আমি বেহায়া, নির্লজ্জ, আরো কত কিছুই। অথচ সম্পর্কের শুরুতে আমার এইসব দিকেই আকৃষ্ট হতিস। নতুন নতুন সব কিছু খুব টেস্ট, বাট পুরনো হলেই সেই টেস্ট মিষ্টির বদলে তেতো হয়ে যায়, তাই না? তা আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নিল একটু। এর মধ্যে রুদ্রর বাবা এগিয়ে আসতে গেলে রুদ্র ইশারায় বারণ করলো। তা আমি ফের বলতে লাগলো, যদি সম্পর্কটা জাস্ট টাইম পাস থাকে, সেটা প্রথম থেকেই পার্টনারকে বলতে হয়। আর আমি টক্সিক? হ্যাঁ, আমি তো এমনই ছিলাম রুদ্র। আমি তো একটুও বদলাইনি, বরং তুই পাল্টে গেছিস। এই যে হুট করে ব্রেকআপ করে দিয়ে বিয়ে করে নিলি, একটিবারের মতো কি ভেবেছিলিস আমার মনের অবস্থা কেমন হতে পারে? হ্যাঁ মানছি, আমিও তোকে জান প্রাণ দিয়ে ভালোবাসি না, নিজেকে ভালোবেসে তারপরে তোর কথা ভাবি। কিন্তু আমি যদি আরো সিরিয়াস হতাম। জাস্ট চিন্তা কর একবার, একটা মানুষের সাথে তোর দীর্ঘদিন কথা হয়, একসাথে টাইম স্পেন্ড করিস, হাত ধরে চলিস, কত শত স্মৃতি, ওই যে ফোন নম্বর থেকে কল আসা, হুটহাট ভিডিও কল, টেক্সট, এগুলো সব যখন দুম করেই না হয়ে যায়, কিভাবে সহ্য করে বিপরীত দিকের মানুষটা? সহ্য করতে কষ্ট হয় রে, দম বন্ধ হয়ে আসে, রাতে ঘুম আসে না, খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না, মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে মস্তিষ্কে এটাই প্রথম আসে, মানুষটা আর আমার নাই। রুদ্র, তুই বুঝতে পারছিস? জাস্ট নাই সেই মানুষটা। তখন সেই মাঝরাতে যখন স্মৃতিগুলো হৃদয়ে কীটপতঙ্গের মতো কিলবিল করে বুকটা কেমন করে জানিস? সেটা তুই জানবি না, কারণ তোর সাথে এমন হয়নি। এসব কিছু বাদ দিয়ে যখন মনে হয় যে মানুষটার হাতের স্পর্শ থেকে শুরু করে গভীর আলিঙ্গনে শুধু আমার থাকার কথা ছিল, সেই মানুষটাকে অন্য কেউ ছুঁয়ে দেবে। রুদ্র হুট করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তাহমির রাগ, ক্ষোভ এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। দু চোখ ছলছল করছে মেয়েটার। সুনয়নার চোখ থেকে এরই মধ্যে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। তাহমির প্রতি কোনো হিংসা কাজ করছে না ওর। কথাগুলো যেন বুক বিচ্ছে। সোহান কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। ভেবেছিল ঝামেলা বাড়বে, তাহমিকে জোর করে নিয়ে যাবে, কিন্তু এখন যা হচ্ছে সেটাতে আর ঢুকতে যাচ্ছে না। কথাগুলো বললে মনটা হালকা হবে তাহমির। তাহমি, আমি চুপ। আমি বলি তুই শুন রুদ্র, একটা সম্পর্কে থাকতে গেলে কিছু বিষয় দুজনকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। মানুষ তো স্বয়ংসম্পূর্ণ নয়, কিছু না কিছু ত্রুটি থাকেই, কিন্তু ভালোবাসা থাকলে সব কিছু ব্যালেন্স করে চলা যায়। আমাদের হয়তো সেই ভালোবাসা ছিল না, যদিও তোর প্রতি রাগ থেকে এসেছিলাম, কিন্তু এই মেয়েটার দিকে তাকিয়ে সব ভুলে গেছি আমি। তোর বউ খুব ভালো মনের মেয়ে, দেখ না আমার কষ্টে কেমন কাঁদছে। কখনো শুনেছিস কোনো মেয়ে স্বামীর এক্স গার্লফ্রেন্ডের দুঃখ বিলাস দেখে অশ্রুপাত করে? রুদ্র তামির দুহাত আঁকড়ে ধরে। তামি হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। সবাই চুপ করে আছে। বিষয়টা বড্ড সেন্সিটিভ।
আমাকে ক্ষমা করে দে তাহমি। আমার দিক থেকে কিছু কমতি ছিল, আমার উচিত ছিল আর একটু অ্যাডজাস্ট করা, কিন্তু সম্ভব হয়নি সেটা। সব কিছুর ওপর তকদির বলতে একটা বিষয় আছে, আমরা কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারি না। তাহমি দীর্ঘশ্বাস আটকে শুকনো ঢোক গিলে বলল। কোথায়? তাহমি রুদ্র হাত ধরে সুনানার দিকে এগিয়ে যাচ্ছে। সুনানা নিজেকে সামলে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। পরিবারের পিড়াপিড়ি সহ্য করতে না পেরে রুদ্রকে বিয়ে করতে বাধ্য হচ্ছে সুনানা। তবে যা হওয়ার হয়ে গেছে, ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগত সময়কে নষ্ট করতে চায় না ও। এই যে ভালো মেয়ে, এই নাও তোমার বর। ক্ষমা করে দিও আমাকে, আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তোমাদেরকে বিরক্ত করলাম। তাহমি রুদ্রর হাতটা সুনানার হাতে দিয়ে মৃদু হেসে বলল। সুনানা মিষ্টি করে হাসলো। বাদ দাও এসব, আমি সব কিছু ভুলে গেছি। চলো কিছু খাবে বরং। না গো, এখন চলে যাব, হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তোমাদের জন্য সব সময় প্রার্থনা করব। রুদ্র কিছু বলতে গিয়েও বলতে পারলো না। কোনো অধিকার নেই তাহমিকে আটকে রাখার। এখানে থাকা ওর পক্ষে মোটেও সুখকর না। ঠিক আছে, ভালো থেকো তাহমি। তুমিও সুনয়না, আসি। তাহমি আর এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত পা চালিয়ে রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে গেল। সোহান ওর পেছন পেছন গেছে। গেটের বাইরে বেরোতে পেছনে কারো অস্তিত্ব অনুভব করায় দাঁড়িয়ে গেল তাহমি। তাহমি, তোর কি উচিত ছিল না রুদ্রকে জেলে পাঠানো? সোহানের কথায় চমকালো তাহমি। এখানে কোনোভাবেই আশা করেনি ওকে। তুমি এখানে? হ্যাঁ। তাহমি হাঁটছে রাস্তার পাশ ধরে, সাথে সোহানও। তাহমি আর কিছু বলেনি, শুধু চুপচাপ হাঁটছে। সারাদিন ফুটতে থাকা গরম পানির মতো মেজাজগুলো মেয়েটা এভাবে শান্ত হয়ে আছে, বিষয়টা মোটেও হজম হচ্ছে না সোহানের। আচ্ছা তাহমি, বললি না তো? কি বলবো? জেলে দিবি? তুই জাস্ট বল, ওকে জন্মের প্রতারণা করা শিখিয়ে দিব আমি। না ভাইয়া, যে মানুষটা আমার কথা বিন্দুমাত্র না ভেবে অন্য কাউকে আপন করে নিল, তাকে আর কি শাস্তি দিব? তাহমি স্থির হয়ে দাঁড়িয়ে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে সোহানের দিকে। সোহানের বুকের ভেতর কেমন মুচড়ে উঠছে। তাহমিকে কখনো এরকম কষ্ট পেতে দেখেনিও। তাহমির ডান হাতটা নিজের ডান হাতে আলতো করে ধরে আবারও হাঁটতে লাগলো সোহান। ঠিক বলেছিস। ফুচকা খাবি তাহমি, নাকি আবার ঝালে হাঁসফাঁস করবি? আমি ঝালে হাঁসফাঁস করি নাকি তুমি করো? আমি ঝাল খেতে পারি। তাহমি মুচকি হাসলো। বেশ, চলো দেখি আজ কে কত ঝাল খেতে পারে। ওকে, ডান। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের ফুচকাওয়ালার মামার কাছে গেল। রাত আনুমানিক 10টা ছুঁই ছুঁই। দোকানে আরো কয়েকজনের কাস্টমার আছে। তাহমিও সোহান দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। মামা, আমাদের 2 প্লেট ঝাল দিয়ে ফুচকা দাও তো। সোহান তাহমির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। সত্যি বলতে সোহান তেমন ঝাল খেতে পারে না। তাহমি তার চেয়ে একটু বেশিই পারে। একটু দাঁড়ান, ভাইজান দিতেছি। ফুচকাওয়ালা মামা কয়েক মিনিটের মধ্যে চটপট 2 প্লেট ফুচকা রেডি করে দিল। তাহমিও সোহান দুজনে ফুচকা খেতে শুরু করেছে। মোটামুটি ঝাল থাকায় সোহান নিজেকে সংযত রেখে 1 প্লেট ফুচকা শেষ করে ফেলল। তাহমির ঝাল লাগেনি। সে আর উৎসাহ নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলে, মামা ঝাল হয়নি তো, আর একটু ঝাল দাও। ঠিক আছে আপা। আবারও 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিল ফুচকাওয়ালা মামা। তাহমিও সোহান যথারীতি প্লেটও শেষ করে ফেলল। সোহান ঝালে একটু আধটু হাঁসফাঁস করতে শুরু করেছে। ঝালের ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছেও। তাহমির বেশ মজা লাগছে। একটু ঝাল লাগলেও বিষয়টা কিন্তু খুব মজার। মামা ঝাল হয়নি তো, আরো ঝাল দাও, আরো। এদিকে সোহান বেচারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যে ঝাল খেতে পারবে না সেটা বলতে গেলে তাহমির না আবার মন খারাপ হয়ে যায়। তবে ওর সাথে ঝাল খেয়ে জিততেও হবে, নইলে বাসায় গিয়ে এটা নিয়ে খুব কথা শোনাবে। আপা, এর চেয়ে ঝাল দিলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। ফুচকাওয়ালা মামা আবারও 2 প্লেট ফুচকা এগিয়ে দিলেন ওদের দিকে। সোহানের কানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এমন অবস্থা। তাহমির চোখ টলমল করছে। আজ যেন ঝাল খাওয়ার পাল্লা শুরু করেছে দুজন। কিচ্ছু হবে না গো। তাহমির মুখে ফুচকা দিয়ে খেতে খেতে বলল। সোহান একটা ফুচকা খেয়ে থেমে গেছে। তাহমির হাত মুখ চলছে। সবগুলো ফুচকা না খেয়ে যেন থামা যাবে না। সোহান নিজের পেটটা ফুচকালাকে দিয়ে একটু অন্যদিকে এগোলো। তাহমি ফুচকার দিকে এতটাই মনোযোগী যে সোহানের প্রস্থান খেয়াল পর্যন্ত করেনি। আপা, পানি দিব? ঝালে হেঁচকে উঠে গেছে তাহমির। দোকানদার পানির বোতল এগিয়ে দিয়েছে।
তাহমিও দেরি না করে তাড়াতাড়ি ঢকঢক করে পানি পান করতে শুরু করেছে। আধা লিটার পানিতেও ঝাল কমছে না। ফুচকালা মামা গামছা নিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে ওর অবস্থা দেখে। এর মধ্যে সহন এলো, হাতে দুটো আইসক্রিম। একটা আইসক্রিম তাহমির সামনে এগিয়ে দিয়ে বলল, এটা খেতে শুরু কর, একটু ভালো লাগবে। তুমি কখন গেলে এসব কিনতে? তাহমি শহনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছে। শহন ফুচকার বিল পে করে ইশারার সামনে এগোতে বলল তাহমিকে। হাঁটতে হাঁটতে শহনও আইসক্রিম খেতে শুরু করেছে। তুই যখন বিবর হয়ে ঝালওয়ালা ফুচকা খাচ্ছিলিস তখন? আইসক্রিম খাওয়াতে একটু একটু ভাব লাগছে তাহমির। শহনের সাথে কথা বলতে বলতে এগোচ্ছে মেয়েটা। আপাতত তাহমির সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মনোযোগী শ্রোতা শহন। শহন শায়লার মাকে সবকিছু জানানোর পর শায়লার মা খুব রাগারাগি করেন মেয়েটার দিকে। এক পর্যায়ে রেগে মেগে লেখাপড়া বাদ দিয়ে বিয়ে দিবে বলে জানায় শায়লাকে। বেচারা শায়লা তো ভয় পেয়ে গেছে। এই বয়সে বিয়ে অসম্ভব ব্যাপার। যদিও শায়লার মা খুব বুদ্ধিমতী নারী, মেয়েকে সোজা করার জন্য এসব নয়ছক কথাবার্তা বলেছিলেন তিনি। আর এসবে কাজও হয়েছে। মাথা থেকে সব কুবুদ্ধি বাদ দিয়ে এখন মন দিয়ে লেখাপড়া শুরু করেছে শায়লা। কি, তাহমির সাথে বিয়ে? বাবা, এটা কিভাবে সম্ভব বলো? ড্রয়িং রুমের পাশাপাশি সোফায় বসে আছে বাবা ছেলে। তরিকুলের প্রস্তাবে রীতিমতো শকড সোহান, যাকে ছোট থেকে বোনের নজরে দেখে এসেছে। কিভাবে বিয়ে করে সংসার করবে তার সাথে? কেন, তাহমিকে তোর অপছন্দ নাকি অন্য কাউকে পছন্দ করিস? বিষয়টা তেমন নয় বাবা। তাহমিকে অপছন্দ করা কিংবা অন্য কাউকে পছন্দ করার কোনো কিছু নেই এখানে। ফাইজা আর তাহমিকে তো কখনো আলাদা করে দেখিনি বলো। তারিকুল শহনের কাঁধে হাত রেখে ধীরে সুস্থে বোঝাতে লাগলেন। দেখ সোহন, আমরা যেটা চাচ্ছি সেটা অমূল্য কিছু নয়, সম্ভব বলেই বলছি। ফাইজা আর তহমি আলাদা। ও তোর কাজিন, ওর সাথে বিয়ে করা জায়েজ। তাছাড়া তহমির মতামত নিয়ে তবেই তোর সাথে কথা বলতে এসেছি আমি। সকালে তোর মা গিয়েছিল তহমি ও জাহানারার সাথে কথা বলতে। তহমির কোনো আপত্তি নেই বিয়েতে। তাহমির মতামতের কথা শুনে কিছুটা অবাক হলো সোহান। রুদ্রর প্রতি অনুভূতি একরকম ফিকে হয়ে গেছে, নাকি সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চাইছে ও। তবে যাই হোক, তাহমি যখন রাজি আর দ্বিমত পোষণ করার কিছু নেই। তবে কিছুটা সময় লাগতে পারে নিজেদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে। শহরকে ভাবনায় বিভোর করে থাকতে দেখে তরিকুল খান ফের বলতে লাগলেন, নিজের ভালো বুঝতে শিখেছিস এখন, সময় নিয়ে ভেবেচিন্তে বলিস। আশা করি আমাকে আশাহত করবি না তুই। বসা থেকে উঠে দাঁড়ালেন তারিকুল। সন্ধ্যার এই সময়টা নিজের ঘরে বই পড়ে কাটান তিনি। দাঁড়াও বাবা, আমি রাজি তাহমিকে বিয়ে করতে। বাবা ছেলে একসাথে মুচকি হাসলো। খান বাড়িতে বিয়ে লাগলো বলে। শুক্রবার খান বাড়িতে আজ বিয়ে। আসরের নামাজ শেষে ঘরোয়াভাবে দুই পরিবারের লোকজন ও কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাহমি ও শাহনের বিয়ের সম্মান হয়েছে। সন্ধ্যা নেমেছে। তাহমিকে শহনের বাসায় নিয়ে আসা হয়েছে। লাল টুকটুকে বেনারসির বদলে ম্যাজেন্টা রঙের বেনারসি পরে আছে ও। দোষী মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে। সহন প্রথমে চিনতেই পারেনি তাহমিকে। মেয়েটাও এর আগে কখনো এরকম সুন্দর করে সাজেনি অবশ্য। শহনের বন্ধুরা তো বেশ মজা নিচ্ছিল ওর অবস্থা দেখে। ফাইজার রুমে বসে আছে তাহমি, ভারী সাজগোজ নিয়ে। এখন সিম্পল গয়নাগাটি আর এমনি শাড়ি পরে আছে। আশেপাশের পাড়ার প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। মজার বিষয় হলো, এক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তাহমিকে যখন সবাই বউ বউ বলছে, ওর বেশ অদ্ভুত লাগছে। আয়মান তো মাঝে মধ্যে তাহমিকে বলছে, মা আজ একটু কম কম কথা বলো, আজ তোর বিয়ে হয়েছে, এটা তোর শ্বশুর বাড়ি এখন। জবাবে তাহমি কিছু বলে না, মুখ টিপে হাসে ফাইজার সাথে। বিষয়টা খুব এনজয় করছে ওরা দুজন। শহর নিজের ঘরে শুয়ে আছে, ভাবছে ওই পাগলাটাকে মেয়েটার আজীবন কিভাবে সামলাবে। মাঝে মধ্যে মনে হচ্ছে কোনো ব্যাপার না, ছোট তো এমনিই সামলে আসছে, এখনো সামলাচ্ছে, তাহলে ভবিষ্যতে পারবে নিশ্চিত। ভাইয়া ভাত খাবে না? ভালোই রাত হয়েছে, মা আর আমি সবাই ক্লান্ত গো। ফাইজার কথায় নড়ে চড়ে উঠল সোহান। শোয়া থেকে উঠে বসলো। তাহলে ভাত রেখে ঘুমিয়ে যাসনি কেন? তোর বোকা, আপু তো আমার ঘরে, তুমি বের হও ঘর থেকে এখন। তোমার ঘরটা সাজানো হবে, বাইরে লোকজন দাঁড়িয়ে আছে, ঘর সাজিয়ে খাওয়া দাওয়ায় বেশ শেষ করে ঘুমাবো। সোহান বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। ফাইজার ডাক দিতেই ঘর সাজানোর জন্য লোকজন ভেতরে এসেছে। এসবের দরকার নেই, আমি গেলাম খেতে। যাও। সোহান ঘর থেকে বেরিয়ে যেতেই ওরা হাতে হাতে ঘর সাজানো শুরু করলো।
রজনীগন্ধার সাথে লাল গোলাপ নিয়ে সাজাবে ঘর, পাশাপাশি কিছু বেলুন আর রঙিন মোমবাতি থাকবে। ডাইনিং টেবিলে এসে অলরাউন্ডার তাহমিকে খেতে বসতে দেখে ঠোঁট টিপে হাসছে সোহান। তরিকুল খানও খেতে ব্যস্ত। আত্মীয় স্বজনরা আগেই খাওয়া দাওয়া সেরে নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেছে। ওভাবে তাকিয়ে না দেখে তুমিও খেতে বসো। তাহমির কথায় সোহন চেয়ার টেনে বসেছে। আয়মান এর মধ্যে সোহনকে খাবার রেডি করে দিল। পোলাও, কোরমা, মাংস, রোস্ট সবকিছুই আছে আজকের মেনুতে। সোহন অবশ্য ভাতপ্রেমী, গরুর মাংস দিয়ে শুধু ভাতই খাবেও। তাহমি আরামসে বসে বসে রোস্ট চিপোচ্ছে। তুই যে এখন শ্বশুর বাড়িতে আছিস তা জানিস তাহমি? শ্বশুরের সামনে কেউ এভাবে খায়? তাহমিকে একটু কোঁচাতে বলল সোহন, কিন্তু তরিকুল খান সেই গুড়ে বালি পড়ল। চুপ, খাবার সময় মেয়েটাকে কেন জ্বালাচ্ছিস সোহন? হ্যাঁ বড় আব্বু, তুমি একটু বকে দাও তো, সব সময় এমন করে ভাই। তাহমি কথা শেষ না করে জিভা কামড়ে থতমত খেয়ে তাকিয়ে আছে। বিয়ের পর বরকে ভাইয়া বলা, কি লজ্জা। চুপচাপ খেয়ে দে, ঘুমাতে যা। আর খবরদার দুজনে আগের মতো ঝামেলা করিস না আবার। আয়মান সোহনের পাশে চেয়ারে টেনে বসলো। ফাইজাও এর মধ্যে চলে এসেছে। মায়ের পাশে বসলো সেও। সোহনের খাওয়া এর মধ্যে শেষ প্রায়। তাহমি এখনো যেখানে ছিল সেখানে আছে। ঠিক আছে মা। তবে মা, ভাইয়া কিন্তু মোটামুটি নির্দোষ। তাহমি আপু একাই যথেষ্ট ঝামেলা করার জন্য। ফাইজার কথা শেষ হতেই তাহমি কটমট চোখে তাকালো ওর দিকে। আয়মান আর তারকল মুচকি হাসছেন। সোহন ফাইজার সাথে তালে তাল মিলিয়ে বলল, একদম একদম। ভালো হয়েছে, তোরা দুই ভাই বোন একেবারে সাধু। আর যত দোষ তা আমি খুশ। ওকে। এদিকে তাহমির কথায় সবাই একসাথে হেসে উঠল। সারাদিনের কাজকর্ম বেশ ক্লান্ত জাহানারা। ছোট করে আয়োজন হলো, বিয়ে তো বিয়েই। তাই খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে চলে এসেছে জাহানারা। বিছানা গোছানো শেষ করে মশারি টাঙাচ্ছেন এখন। ফাহিম বারান্দায় বসে ফোনে কথা বলছেন। আগামীকাল ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হবে ওনাকে। হ্যাঁ গো, এসো, বিছানা গোছানো শেষ। ফোনে কথা বলা শেষ করে আসছি জাহানারা। তাহমির মা নিজের বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। আগে তাও মেয়েটা ঘরে ছিল, কিন্তু এখন তো সারাদিন একাই থাকতে হবে। এসব ভেবে মন খারাপ লাগছে জাহানারার। এর মধ্যে ফাহিম এসে শুয়ে পড়েছেন। স্ত্রীর মন খারাপ বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধলেন। মন খারাপ জাহানারা? একটু। একবারের মধ্যেই তো আছে তুমি। কপাল ভালো বলেই সোহনের সাথে বিয়েটা হয়েছে। যদি দূরে বিয়ে দিতাম তখন কি করতে বলো? জাহানারা একটু ভাবুক হয়ে গেলেন। ভুল বলেননি তাহমির বাবা। ঠিক বলেছো তুমি। এখন ঘুমানোর চেষ্টা করো, সকালে আবার তাড়াতাড়ি বের হতে হবে। জাহানারা স্বামীর কথায় সায় দিলেন। চোখ বন্ধ করে ফেলে তাহমির মুখটা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলেন। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো ঘরটা। তাহমি ঘরে হেঁটে হেঁটে খাটে সাজানো ফুলগুলো ছুঁয়ে দিয়ে বলল, পাশাপাশি ফ্লোরে রাখা বেলুনগুলো পা দিয়ে এদিক ওদিক সরিয়ে দিল। সোহন বিছানা বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হবে না, বিস্ময় নিয়ে তাকিয়ে আছে হবে। কোথায় বিছানা একটু শান্ত হয়ে বসে থাকবে, তা না করে এভাবে হেঁটে হেঁটে ফুলগুলো দেখছে। আজকে যে ওর ফুলসজ্জা আর সামনে জলজন্ত একটা স্বামী বসে আছে, সে বিষয়ে একটু হোলদাল নেই। অবশ্য ফুলসজ্জা নিয়ে সোহনেরও মাথা ব্যথা নেই, কিন্তু বসে তো দুটো কথা বলবে। হ্যাঁ, সুন্দর লাগছে। ফুলগুলো নষ্ট করিস না। এমনিতেই সব নষ্ট হয়ে যাবে। তাহমি হেলে দুলে এসে বিছানায় সোহনের মুখোমুখি বসলো। চুলগুলো খোপা করা, কানে সোনার দুল, গলায় চেইন, পরনে গাঢ় গোলাপি রঙের শাড়ি। সোহন ভ্রু উঁচিয়ে শুধালো, কিভাবে নষ্ট হবে? কেন, তুমি ফুলসজ্জা করবে না আমার সাথে? তাহমির ঠোঁটের কোণে দুষ্ট হাসি। মেয়েটার এমন প্রশ্ন থতমত খেয়েছে সোহন। কি বলা উচিত? একদম দুষ্টুমি করবি না বললাম। আজব। তাহমি মুচকি হেসে সোহনের কোলে হুট করে শুয়ে পড়ল। সোহন বরফের নয় জমে গেছে একেবারে। এই মেয়ে কি জোরাজোরি করবে? তাহমি শোন। বলো, তবে তার আগে মাথায় হাত বুলিয়ে দাও। সোহন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবকিছু তো হুট করে হয়েছে, তাই আমাদের উচিত একটু সময় নেওয়া। কিসের জন্য? ভ্রু কুঞ্চিত করে তাকালো তাহমি। না মানে, শোনো, ফুলসজ্জা বারবার আসে না। তাছাড়া তুমি আমার বর এখন, কিসের সময় লাগবে? হ্যাঁ, এক্স আমার ছিল, তোমার না। আমার তো সময় লাগবে না। এসব বাদ দিয়ে কাছে এসো তো। সোহন শুকনো ঢোক গিলে তাকালো তাহমির চোখে। এমনিতে অন্য কোনো মেয়ে হলে ইতস্তত লাগতো না ওর, কিন্তু তাহমিকে দেখে এমন লাগছে।
কিভাবে কাছাকাছি যাবেও? দুদিন আগেই তো ভাইয়া বলে ডাকতো মেয়েটা। বিরক্তকর ব্যাপার সেপার। তুই ঘুমা, কালকে হবে সব, আজ বাদ দে শুধু। তাহমি শোয়া থেকে উঠে বসে শহনকে এক প্রকার ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে বেচারা। বড়ের বুকুর উপর শুয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বলল তাহমি, জানো, একদিন স্বপ্নে তোমাকে টসটসে একখানা চুমু খেয়েছিলাম। আজকে সেটা বাস্তবতায় রূপ পাবে। স্বপ্নে? তুই স্বপ্নে এসব করেছিস আমাকে? তুই এত নির্লজ্জ কেন ভাই? আমি তো এমনই, নতুন জানলে। এসব বাহানা রাখো তো, আসো চুমু খাই। তাহমি শহনের বুকে ভর দিয়ে ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে দিল। বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে চোখে ঘন ঘন পলক ফেলছে ও। সর। হুম, একটা কিস করো না। কালকে করব। আজকে কি ঠোঁটের উপোস চলছে তোর? শহনের বাচ্চা, তুই কিস করবি কিনা তাহমির কথা শেষ হওয়ার আগে শহনের শক্ত ঠোঁটের স্পর্শে শিউরে উঠল ওর কোমল ওষ্ঠজোড়া। আবেশে দুজনেই চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। মিনিট 5 পরে শহনের স্পর্শ থেকে মুক্তি পেল তাহমি। দুজনে ভারী নিঃশ্বাস ফেলছে। তাহমির পিঠে দুহাত রেখে বক্ষে জড়িয়ে রেখেছে সোহান। এতগুলো বসন্ত পেরিয়ে আজ ভরা যৌবনা এক নারী শহনের শরীরের সাথে আসছে পৃষ্ঠে আছে, তাও তার বিবাহিতা স্ত্রী। তার স্বাভাবিকভাবেই নিজেকে শোভে দিয়েছে। নেশা ধরা কণ্ঠে শুধালো সোহান, হয়েছে নাকি আরো লাগবে? পারবে। তাহমি মুচকি হেসে শহনের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যেন। সমস্ত ইতস্ততা ভুলে তাহমির প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে উঠল সোহান। পুরনো সম্পর্কে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করলো তাহমি। সব বিবাহিত সম্পর্কে শুরু থেকেই ভালোবাসা থাকে এমন নয়। ভালোবাসা ছাড়াও বৈবাহিক সম্পর্ক শুরু হয়, আর ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক বন্ধন, ভালোবাসা। তাহমি ও সোহানের মধ্যেও সময়ের সাথে সাথে গভীর প্রেমের সূত্রপাত ঘটে। একসাথে থাকতে থাকতে আরও স্ট্রং বন্ডিং তৈরি হয় তাদের। ভার্সিটিতে শেষবারের মতো এসেছে ফাইজা। গ্র্যাজুয়েশন শেষ হওয়ায় এখানে আর আশাই হবে না। সবার সাথে দেখা শেষে টিচার্স রুমে এসেছেও। রনক স্যার ডেকে পাঠিয়েছে ফাইজাকে। রনক ওদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার। বছরখানেক হবে ভার্সিটিতে জয়েন হয়েছিল। এটাই প্রথম চাকরি ওনার। তবে বেশ মিশুক আর ভালো মনের মানুষ। স্যার ডেকেছিলেন? চেয়ারে বসে ফোনের দিকে তাকিয়েছিল রনক। ফাইজার ডাকে ওর দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ বসো। কিছু খাবে, চা বা কফি? ফাইজার অস্বস্তি লাগছে। এমনিতেই কেউ নেই এখানে, তার উপর আবার এত আতিথেয়তা। অন্য কেউ দেখলে কি না কি ভাবে আবার। না স্যার। ফাইজার সামনাসামনি একটা চেয়ারে বসে বলল, এটা নাও, আশা করি বিকেলে দেখা হবে, এসো এখন। ফাইজার দিকে একটা হলদে রঙের খাম এগিয়ে দিল রনক। ফাইজা কিছুটা চমকালো। এরকম খামে করে তো আগন্তুক চিঠি দেয়। খামটা হাতে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো ফাইজা। ভার্সিটির বাইরে গিয়ে খুলবে বলে বেশ তাড়াহুড়ো করে বের হলো সেখান থেকে। বুকটা কেমন যেন করছে। মনে হচ্ছে আগন্তুক বুঝে এবার ধরা দিবে। পরন্ত বিকেল। পার্কের একপাশে বেঞ্চিতে বসে আছে ফাইজা। পরনে তার কালো রঙের গাউন। রনক দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিল ওকে, তবে ফাইজা সেটা দেখেনি। ভার্সিটি থেকে বেরিয়ে হলদে রঙের খাম খুলে চিঠিটা পড়ছিল ফাইজা। এখানে লেখা ছিল আগন্তুকের আসল পরিচয়। হ্যাঁ, রনকের সঙ্গে আগন্তুক ফাইজার ভালোবাসার মানুষ। এখন সময় হয়েছে বলেই রনক নিজে থেকে ধরা দিল ওর সামনে। তবে ফাইজা কখনোই ভাবেনি তার স্যারই আগন্তুক হতে পারে। সরি বসিয়ে রাখার জন্য। রনকের কথায় ভাবনায় ছেদ ঘটল ফাইজার। মৃদু হেসে উঠে দাঁড়ালো। রনক ফাইজার উপর আর চোখে আবাদ মস্তক নজর বলে নিল। বেশ কিউট লাগছে মেয়েটাকে। সমস্যা নেই, বসুন স্যার। রনক আর ফাইজা মাঝখানে কিছুটা দূরত্ব রেখে বসলো। রনক যে এতক্ষণ ইচ্ছে দূর থেকে দাঁড়িয়ে ফাইজাকে দেখছিল সেটা বুঝতে পারেনি ফাইজা। ফাইজার নীরবতা দেখে মুচকি হাসলো রনক। পরিবার বলতে কেউ নেই রনকের। ছোট থেকে দাদা বাড়িতেই বড় হয়েছে। দাদা দাদিও এখন পৃথিবীতে নেই। চাচা চাচি থাকেন গ্রামের বাড়িতে। রনক এ শহরে একাই আছে। কিছু বলবে না ফাইজা? বলবো। বলো তাহলে। ফাইজার শুকনো ঢোক গিলে কিছু একটা বলতে চাইলো, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ওর। রনককে সামনে দেখে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ফাইজার স্বভাব চরিত্র সম্পর্কে অবহিত রনক, তাই ইচ্ছে করে একটু মজা করছে ওর সাথে। ফাইজা মনে মনে অনেক কিছু বলতে চাইলেও লজ্জায় কিছুই বলতে পারবে না, সেটা রনক জানে। আসলে আপনি কেন না, মানে এতদিন বলেননি কিছু। শান্ত হও, স্বাভাবিক করো নিজেকে। ঠিক আছে, চলো পার্কের বাইরে রেস্টুরেন্টে বসে কথা বলবো।
আর কদিন গেলে হয় না? ফাইজা নিজের হাত দিয়ে বেঞ্চি ধরে আছে। রনক ওর অস্বস্তি বুঝতে পেরে জোর করলো না। ঠিক আছে, তুমি চাইলে আমি তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুমি রাজি? কিছু বলতে হবে না, শুধু মাথা নেড়ে ইশারা করো। তোমার সিদ্ধান্তকে সম্মান করি আমি। ফাইজার হার্টবিট বেড়ে গেছে, গলা কেমন শুকিয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সাথে বিয়ের কথা হলে সব মেয়েরই অবস্থা হয়তো এমন। তবুও ফাইজা মাথা নেড়ে সম্মতি জানালো। রনক মুচকি হেসে আলগোছে মাথায় একটু হাত ছুঁয়ে দিল। মুহূর্তে কেঁপে উঠল ফাইজা। ইস, প্রিয় পুরুষের প্রথম স্পর্শ। দুপুরবেলা, শরৎকাল, রৌদ্রোজ্জ্বল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। কড়া রোদে ঘেমে নেমে বাসায় ফিরছে সোহান। তাহমি রান্নাবান্না শেষে গোসল করতে ওয়াশরুমে ঢুকেছে কেবল। সোহান রুমে ঢুকে শার্ট প্যান্ট পাল্টে শুধু একটা লুঙ্গি পরে নিল। গরমে হাঁসফাঁস লাগছে ভীষণ। এখানে গোসল করতে না পারলে মাথাও ব্যথা শুরু হবে ওর। তাহমি, এই তাহমি, দরজা খুলবি একটু? আমি গোসল করছি তো। সোহান একটু ভাবলো, তারপর আবার ওয়াশরুমে দরজায় টোকা দিয়ে বেরলো। জরুরি দরকার আছে, যেভাবে আছিস সেভাবে খোল দরজা, তাড়াতাড়ি। সোহানের ব্যতিব্যস্ততা বুঝতে পেরে ভেজা অবস্থায় দরজা খুলে দিল তাহমি। সারা শরীর ভেজা, কাপড় চোপড় লিপটে রয়েছে শরীরে। শাওন তাহমিকে কিছু না বলেই ভেতরে ঢুকে দরজা আটকে দিল। শাওনের এমন কাণ্ড কারখানা দেখে থতমত খেয়ে তাকিয়ে আছে তাহমি। এটা কি হলো? আমিও গোসল করব, অসহ্য লাগছে গরমে। তুই কর, আমিও করি। হুশ, ফাইজা যদি কোনো কারণে রুমে এসে বুঝতে পারে আমরা একসাথে ওয়াশরুমে, তোমারই কিন্তু লজ্জা লাগবে। তাহমি চুলে শ্যাম্পু লাগাতে লাগাতে বলল। সোহান ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। আপাতত ঠান্ডা পানিতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ওর। তাহমির কথা আমলে নিচ্ছে না। থাক, ঠিক আছে। তাহমি নিজের মতো চুলে শ্যাম্পু দিতে লাগলো। সোহানের গোসল করতে সময় লাগে না। যতক্ষণে তাহমি শ্যাম্পু করবে ততক্ষণে ওর গোসল শেষ হয়ে যাবে ভেবেই চুপ করে আছে তাহমি। মাথা শরীর পানির স্পর্শে শীতল হতেই তাহমির দিকে দৃষ্টিপাত করলো সোহান। ভেজা জামা কাপড়ে ভীষণ আবেদনময় লাগছে ওকে। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। অবস্থা বেগতিক থেকে শুকনো ঢোক গেল সোহান, কিন্তু হাতের মধ্যে নিষ্পিস ভাবখানা দমন করতে আর পারল না। পেছন দিক থেকে তাহমির কোমরে দুহাত রেখে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল সোহান। আকস্মিক স্পর্শে চমকালো তাহমি। কি করছো? চুলে শ্যাম্পু তো। সোহান মুখে কিছু না বলে তাহমিকে চট করে নিজের দিকে ফেরালো। পিঠে হাত রেখে বুকের সাথে আগলে ধরে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালো। ঝর্ণার পানিতে তাহমির চুলের শ্যাম্পু ধুয়ে যাচ্ছে। সোহান এক হাতে ওর চুলগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে আর অন্য হাতে কোমরে রেখে শক্ত করে ধরে আছে। এই নে, সব শ্যাম্পু ধুয়ে গেছে। কিন্তু চুপ। সোহান তাহমির ঠোঁটে আঙুল চেপে ধরেছে। কপালে আলতো করে উষ্ঠ ছুঁয়ে দিয়ে আবারও পেছনে ফিরে দাঁড় করালো তাহমিকে। উদরে হাত রেখে মৃদু চাপ দিয়ে নিজের শরীরের সাথে ঠেকালো তাহমির পিঠ। তারপর ওর ভেজা চুলগুলো একপাশে সরিয়ে ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো করে দিতে লাগলো সোহান। ঠান্ডা লেগে যাবে কিন্তু, রুমে গিয়ে না হয় আদর করলে। এক্ষুনি লাগবে, বাধা দিও না, কষ্ট তুই পাবি। তাহমি মুচকি হেসে চুপ করে রইল। মারাত্মক মোড়ে আছে ভদ্রলোক, এখন আর ঘাটানো যাবে না ভেবে চুপচাপ সায় দিল তাহমি। ভাবি, ভাবি, কই তুমি? ভাইয়াকে ও তো দেখছি না। আচমকা ফাইজার ডাকে নড়ে চড়ে উঠল দুজন। তাহমি নিজের কামিজ ঠিক করে তাড়াতাড়ি দরজা খুলতে গেলে সোহান আটকে দিয়ে বলল, এই বলদি, তোর জামা কাপড় সব ভেজা, তুই বের হবি কিভাবে? চুপ, অশালীন লোক। মানা করেছিলাম না? এখন চুপ করে থাকো, নয়তো লুঙ্গি খুলে ফেলবো। সোহান দুষ্ট হাসি দিয়ে বলল। সে আর নতুন কি? তাহমি সোহানের গলায় ছোটখাটো একটা কামড় বসিয়ে দিতেই চিৎকার করে উঠল। আচমকা ভাইয়ের মৃদু চিৎকারে কিছুটা ঘাবড়ে গেল ফাইজা। তাড়াতাড়ি ওয়াশরুমে দরজার বাইরে গিয়ে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? আরে পা পিছলে গেছে সাবানে, তা আমি তো ওদের বাসায় গেছে। তুই বরং পরে কথা বলিস ওর সাথে, আমি গোসল সেরে আসছি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি খেতে গেলাম, তুমি এসো। আর ভাবিকে কল দিয়ে আসতে বইলো। এই দুপুরবেলা এই বাসায় কি? শেষের কথাটা একা একা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল ফাইজা। কামড় দিয়েছিস না? তাহমিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে কামড় দিয়ে শুধালো সোহান। আপিসের সাপের মতো মুচড়ে যাচ্ছে তাহমির বদন। ছাড়ো প্লিজ, ফাইজা চটে গেছে। এখন তাড়াতাড়ি বের হই, বাকিটা রাতের জন্য তুলে রাখো। ওকে, দুটো কিস কর তাহলে। তাহমি সোহানের মুখোমুখি পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে গলা জড়িয়ে হেসে বলল, এটা কোনো ব্যাপার? তোমার বউ অলওয়েজ রেডি এসবের জন্য, আসো। তারপর
দুইবার তাহমি শাওনের ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দিল কয়েক মুহূর্তের জন্য। লাভ ইউ তাহমি। লাভ ইউ টু। 2 নম্বর ভালোবাসা। হুশ, ভালোবাসি আমিও। ওকে, একদম। আমি বের হচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। তাহমি মাথা নেড়ে সম্মতি দিল। শহন ওয়াশরুম থেকে বেরিয়ে আগে ঘরের দরজা আটকে নিল, তারপর চেঞ্জ করে চুলগুলো পরিপাটি করে ঘর থেকে বেরোলো। দুপুর থেকে তাহমির সাথে কথা বলতে চেয়েও বলতে পারছে না ফাইজা। কিভাবে যেন সময় মিলছে না দুজনের। তাহমিকে আগে ভাগে রনক স্যারের বিষয়টা বলে রাখলে স্বস্তি পেত, কিন্তু এই তাহমি তো আজ পূর্ণিমা চাঁদ হয়ে গেছে। নিজের ঘরে বসে বসে এসব ভাবছে ফাইজা। এর মধ্যে দরজায় টোকা পড়লো। ফাইজা আসবো? ভাবি, আসো আসো। তাহমি মুচকে এসে ফাইজার পাশে বিছানায় এসে বসলো। সারাদিন আজ আমাকে খুঁজেছিস শুনলাম, কোনো জরুরি কথা? আমি নাকি? হ্যাঁ, মানে কিছু বলার আছে। তাহমির কথা জবাব দিতে ফাইজা মিটিমিটি হাসছে। কাহিনী কি রে ফাইজা? প্রেম টিপ করছিস নাকি তুই? না তো। চট করে উত্তর দিল ফাইজা। তবে ওর হাবে ভাবে তাহমির আর বুঝতে বাকি রইল না কিছুই। মনে হচ্ছে একেবারে হ্যাঁ তো হবে উত্তরটা। ফাইজা মুচকি হেসে তাহমির হাত দুটো চেপে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলো, আসলে ভাবি আমাদের ভার্সিটির টিচার রৌনক স্যার আমাকে পছন্দ করেন, তো উনি বাসায় বিয়ের কথা বলতে আসতে চাচ্ছেন। তুমি যদি বাবা মাকে একটু বলতে। তাহমি মুচকি হাসলো। আরে বাহ, ছেলে শিক্ষক, তাহলে তো দেরি করার কিছু নেই। শিওর বড় আব্বু, আম্মু রাজি হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে বলবো আম্মুকে। কিন্তু মা যদি। আমাকে নিয়ে কি বলছিস তোরা দুজন? ফাইজার কথা শেষ না হতেই দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করলো আইমান। মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ করে গেল ফাইজা। মোটামুটি ভয় লাগছে ওর। তাহমি বসা থেকে উঠে হাসি মুখে শাশুড়ির দিকে এগিয়ে গেল। বড় আম্মু, একটা ভালো নিউজ আছে। ভালো নিউজ? কি নিউজ বল তো শুনি। ফাইজার ভার্সিটির টিচার রৌনক ওকে পছন্দ করে। তোমরা চাইলে বিয়ের জন্য বাসায় কথা বলতে আসবে। একটু ভেবে বলো তো। তাহমির কথা শেষ হতেই আয়মান মেয়ের দিকে দৃষ্টিপাত করলেন। ফাইজা মায়ের চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি এই মাটিতে নিবদ্ধ করে বসে বসে হাত কষলে যাচ্ছে সে। আয়মানের ভাবভঙ্গি দেখে তাহমিও চুপ হয়ে গেছে। বড় আম্মু কি রাগ করলেন? মনে মনে সব ভাবছে। ফাইজা, তা আমি কি বলছে? মায়ের প্রশ্নে হাঁটুতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ফাইজার। গলা দিয়ে স্বরও বেরোচ্ছে না, তবুও থেমে থেমে উত্তর দিল মেয়েটা, ভাবি যা বলেছে সব সত্যি। তুই কি সেই ছেলেকে পছন্দ করিস, বা তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই মা, তবে পছন্দ করি। তোমরা যা বলবে চাইবে সেটাই হবে। আয়মান মেয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তাহমি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফাইজা আবারও দৃষ্টি সরিয়ে ফেলল। বেশ, আমরা কথা বলবো রনকের সাথে। যেহেতু তোর পছন্দ, আশা করি আমাদেরও পছন্দ হবে। আমি রাতে তোর বাবার সাথে কথা বলবো। আগামীকাল আসতে বলিস ওকে। ফাইজার মাথায় হাত রেখে মুচকি হেসে বলল আয়মান। ফাইজাও খুশিতে বসা অবস্থায় মায়ের কোমর ধরে জড়িয়ে ধরল। তামি হাসতে হাসতে এসে ফাইজার পাশে বসে অভিমানী সুরে বলল, হ্যাঁ, মেয়ে তো তোমার একটাই, আমি তো পরের মেয়ে, সব আদর নিজের মেয়ের জন্যই। আয়মান তামির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ফাজিল মেয়ে একটা, তোকে কতবার বললাম না, এবার ঘরে একটা বাচ্চা কাচ্চা আনার ব্যবস্থা কর। তুই কথা শুনিস আমার? এই জন্যই তো তোকে আদর করি না। বড় আম্মু। তাহমিও আয়মানকে জড়িয়ে ধরেছে। দুই মেয়েকে আপাতত আদর করছেন আয়মান। পরের দিন ফাইজার কথা মতো বিকেলবেলা রৌনক এলো ওদের বাসায়। 3 রকমের মিষ্টি, 5 রকমের ফল ফুল নিয়ে বাসায় ঢুকতে একটু কষ্ট হয়েছে বেচারার। অবশ্য রৌনকের সাথে ড্রাইভার ছিল সাথে। খান পরিবারের লোকজন তো খুব হবু জামাইয়ের উপহার সামগ্রী দেখে অবাক হয়েছে। এত কিছু নিয়ে কেউ আসে? তা আমি তো ফাইজাকে বারবার জিতেছো ননদি, জিতেছো বলে খেপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়মানও হবু মেয়ের জামাইকে আপ্যায়ন করার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছে। তরিকুল ইতিমধ্যে রৌনকের সাথে কথাবার্তা বলতে শুরু করেছে। সহনও পাশে আছে, তবে কথা কম বলছেও। কেন জানি প্রথম দেখায় রৌনকের বেশ ভালো লেগেছে সহনের, সেজন্য আর অতিরিক্ত কোনো প্রশ্ন করছে না। আচ্ছা, একা একা থাকতে খারাপ লাগে না তোমার? তারিকুলের প্রশ্নে মৃদু হেসে বলল রৌনক।
মানুষ অভ্যাসের দাস আঙ্কেল, অভ্যস্ত হয়ে গেছে। যার কেউ নেই তাকে তো একে থাকতে হয়। থাক, মন খারাপ করতে হবে না, আমরা আছি এখন। ফাইজা আমাদের খুব আদরের মেয়ে রৌনক। মেয়ের পছন্দের ওপর আমাদের কোনো সংশয় নেই, কারণ ছোট থেকেই ভীষণ খুঁতখুঁতে স্বভাবের ও। কোনো কিছু ভালো করে না দেখে পছন্দ পর্যন্ত করতো না। সেখানে জীবনসঙ্গী নির্বাচনে অবশ্যই বিচক্ষণতা দেখাবে বলেই আশাবাদী আমরা। এরই মধ্যে সামনে টি টেবিল হরেক রকমের নাস্তা এনে রেখেছে তাহমি ও ফাইজার মা। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সাধ্যমতো ফাইজার সর্বোচ্চ খেয়াল রাখবো। কোনো আদর যত্ন কমতে হবে না। তাছাড়া আমার সব কিছুই ওর। হেকা মানুষ, ঝামেলা নেই কোনো। তা ঠিক, নাও খাওয়া শুরু করো। আপনিও নিন আঙ্কেল, ভাইয়া আপনিও। রনক অল্প কিছু খেলো, শহর নিজের মতো খেতে ব্যস্ত। তাহমি কতবার ইশারায় কম কম খেতে বলছে তার হিসাব নেই। কথাবার্তা শেষে বিয়ের জন্য একটা তারিখ ঠিক করলো সবাই। যেহেতু রনকের পরিবারে কেউ নেই, তাই বিয়েতে আর দেরি করতে চান না তরিকল। রনকও রাজি তাতে। কলিং বেলের শব্দে সোফা থেকে উঠে দাঁড়ালেন জাহানারা। এ সময় কে এলো ভাবতে ভাবতে দরজার কাছে এগিয়ে গেলেন। মা, আরে তোরা আয়, ভেতরে আয়। সহনার তাহমি বাসার ভেতরে ঢুকলো। বসার ঘরে সোফায় বসে টিভির দিকে দৃষ্টিপাত করলো সহন। তাহমি মায়ের পাশে বসেছে। আজকে এখানে থাকবো মা। তা থাকবি থাক, তোদেরই তো সব। কিন্তু বিকেলে বললি না কেন? বাজার থেকে কিছু আনাতাম। শুধু মাছ আর ডাল রেঁধেছি আজ। ছোট মা, তুমি সবসময় খাওয়ার চিন্তা কেন করো? মনে হয় আমি আরেকবারই ছেলে। তাও যদি হতাম বাইরের কেউ, তাহলে না হয় এমন ব্যস্ত হতে। জাহানারা খান বসা থেকে উঠে সহনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জামাই তো জামাই হয় রে সহন। আথিয়েতা না করলে হয়? বিরিয়ানি খাবি তোরা? অল্প মাংস আছে ফ্রিজে, তোদের দুজনের জন্য রান্না করি গিয়ে। তাহমি বসা থেকে উঠে এক লাফে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলল, আবার জিজ্ঞেস করে? যাও যাও রান্না করো, কতদিন তোমার হাতের বিরিয়ানি খাইনি। জাহানারা সহস্য মুখ করে বলেন, ঠিক আছে তোরা বস, আমি যাই। ওকে ছোট মা। রাতের খাবারের মেনুতে আজ বিরিয়ানি খেলে ওরা। মূলত তাহমির বাবা শহরের বাইরে আছে বলেই মায়ের কাছে থাকতে এসেছে ওরা। একা বাড়িতে রাতে থাকতে কার ভালো লাগে? নিজের বেডরুমে ঘুমানোর শান্তি অন্যরকম। বিছানায় শুয়ে পায়ের উপর পা রেখে গুনগুনিয়ে গান গাইছে তাহমি। সহন তাহমি চুলের গ্রান নিতে ব্যস্ত। এই তাহমি, বলো। ফোনটা রেখে এদিকে মনোযোগ দে একটু। তাহমি সহনের দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছিল। নিজের ঠোঁট নিজে কামড়ে কি বোঝাতে চাচ্ছ? বউয়ের ঠোঁট পাচ্ছি না সেটা। সহন তাহমিকে নিজের বুকের উপর শোয়ালো। তাহমি বুকে নাক ঘষতে শুরু করেছে। ভালো কথা, বড় আম্মু বলেছে একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করতে। তাই নাকি? আয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করি। আচ্ছা, আমাদের বেবি কি তোমার মতো হবে নাকি আমার মতো? শাহান তাহমির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, নিশ্চয়ই আমার মতো। তোর মতো চণ্ডালি হলে তো সমস্যা। সহনের কথা শেষ হতেই তড়িৎ গতিতে উঠে বসলো তাহমি। সরাসরি শহরের বুকের উপর বসে গলা টিপে দেওয়ার ভঙ্গি করে বলল, আমি চণ্ডাল? আমার ভুল হয়েছে রে, মাফ কর। দোয়া চাই। দোয়া? হ্যাঁ, গলা টিপে না দিয়ে অন্য কিছু কর। তাহমির প্রশ্নাত্মক দৃষ্টিতে সহনের দিকে তাকাতেই সহন তাহমির কোমরে হাত রেখে উল্টো ওকে বিছানায় শুয়ে দিল। তাহমি মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। ভালোবাসা চাদরে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে নিল সহন। এভাবে ভালোবেসে ভালো থাকুক তাহমি ও সহন। সাথে আপনারাও ভালো থাকুন। শীঘ্রই ফিরবো নতুন কোনো গল্প নিয়ে।